আচ্ছা শুনেন, যে ফানি লিঙ্কটা যতটুক বলছি তো বলছি, এখন ওইটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। আমি এই পাশে যে ম্যানুয়ালি যে অডিয়েন্স ক্রিয়েট করার কথা বলছিলাম ওইটা দেখানো হয়েছিল, একটু বলেন কাইন্ডলি। যে তিনটা অডিয়েন্স হয় ফেসবুকে: সেভড অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লোকেলাইক অডিয়েন্স। এই তিনটা অডিয়েন্স সম্পর্কে বলা হয়েছিল, হ্যাঁ স্যার, এগুলো দেখেছি। দেখানো জি হয়েছিল। জি। হ্যাঁ। ওকে, ঠিক আছে। ইয়া, সেফ অডিয়েন্স এটা দেখাইছিলেন। সেভড অডিয়েন্স দেখানো মানে হয়েছিল না? আচ্ছা, ঠিক জি আছে। জি, ওই দুটো দেখানো হয় না। এবং ওটা অ্যাকচুয়ালি প্রাইমারি স্টেজে বলেছিলেন। আচ্ছা, বুঝতে পেরেছি, মানে ডেপথে গিয়ে বলেনি, বলেছিলেন ওটা পরে আমি বিস্তারিত পরে বলবো। হ্যাঁ, এ ক্লাসে পুরোপুরি বোঝানোর কথা ছিল। হ্যাঁ, পুরোপুরি বোঝানোর কথা ছিল, আপনি জাস্ট টাচ দিয়ে গেছেন, জাস্ট এটা হলে এই হয়, টাচ দিয়ে গেছেন বাস, আচ্ছা, আর কিছু না। তাহলে বলেন যে নাথিং সেভড এলস। অডিয়েন্স কাকে বলে? একজন বলেন আমাকে একটু, কতটুকু বুঝছেন আমি একটু বোঝার চেষ্টা করি। হ্যালো ফাইয়ান, আপনি একটু বলেন তো সেভড অডিয়েন্স কাকে বলে? কি কেউ কি পারবেন না? পারলে বলেন হ্যাঁ পারবো, না পারলে বলেন পারবো না। স্যার বইলা গেছে। হ্যাঁ, একটু গুড, সেফ ভেরি গুড। অডিয়েন্স মনে হয়। ঠিক আছে, বুঝতে পারছি আপনারা পারবেন না, সেটা বলে দিবেন। হ্যাঁ, আচ্ছা। যে ফেসবুকে তিন না ধরনের না, আমরা সেফ অডিয়েন্স অডিয়েন্স মানে টার্গেট হচ্ছে করে। আপনি যে অডিয়েন্স গুলোকে আপনি যে যে অডিয়েন্স গুলোকে আপনি সেভ করে রেখেছেন, হুম। যে ওই অডিয়েন্স গুলোকে আপনাকে মানে কানেক্ট কালেক্ট করে ওই অডিয়েন্স গুলোকে আপনাকে অ্যাডভার্টাইজ করতে হবে বা ওগুলোকে আপনাকে টার্গেট করতে হবে, তাহলে ওই অডিয়েন্স গুলোকে বলা হচ্ছে সেভড অডিয়েন্স। ওকে, গুড। আচ্ছা, ঠিক আছে। যে সেভড অডিয়েন্স হলো একটা, মনে করেন উপর দুইটা। ওকে, সবাই মাইক অফ করেন, কেউ কথা বলবেন না, মাইকটা অফ করে দেন সবার। রাইখো। আচ্ছা, সেভড অডিয়েন্স হলো একটা টেমপ্লেটের মতো, যে আমরা যখন মার্কেটিং করি, যে সেম কাইন্ড অফ, মানে একই ধরনের যেই অডিয়েন্সগুলো আছে সেই অডিয়েন্সগুলো বারবার অনেকগুলো ক্যাম্পেইনে কিন্তু ব্যবহার করি। মাইকটা সবাই কাইন্ডলি অফ করেন। আচ্ছা, ওই অডিয়েন্সগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাম্পেইনে যদি আমি বানাতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হয়। এই কারণে আমরা কি করি, যে সেভড অডিয়েন্স, একটা অডিয়েন্সের টেমপ্লেট তৈরি করে রাখি, যেই অডিয়েন্সটা আমরা বারবার তৈরি করতে, মানে ব্যবহার করতে পারি বিভিন্ন কোম্পানি, ওইটাকে আমরা সেভড অডিয়েন্স বলি। ওকে, এনিওয়ে, এরপর আসেন আরেকটা অপশন আছে, সেটা হলো আপনার কাস্টম অডিয়েন্স আর লুকেলাইক অডিয়েন্স। তো লুকেলাইক অডিয়েন্সের আগে আমি একটু কাস্টম অডিয়েন্সের কাছে যাই। কাস্টম অডিয়েন্স জিনিসটা কি? যে কাস্টম অডিয়েন্সটা মূলত ওই যে আমরা ফানেল নিয়ে যে কথাটা বলছিলাম, ওই ফানেলে আসলে ব্যবহৃত হয় কাস্টম অডিয়েন্স। যে আবার আমি এক্সাম্পল দিই, যে আমি একটা অ্যাওয়ারনেস অ্যাড ক্রিয়েট করলাম, সেই অ্যাওয়ারনেস অ্যাডে 10 লক্ষ মানুষ আমার ভিডিওটা দেখলো। সেই 10 লক্ষ মানুষের ভিতর কেউ হয়তো বা 90% দেখবে, কেউ 50% দেখবে, কেউ 10% দেখবে, কেউ 1% দেখবে। তো 10 লক্ষ যেই মানুষ ভিডিওগুলো দেখলো, এর মধ্যে সবাই কিন্তু আমার টার্গেটেড অডিয়েন্স না। যারা 50% 60% দেখবে তারা আসলে অতটাও আমার প্রোডাক্টের উপর ইন্টারেস্টেড না, যতটা 90 থেকে 100% এই অডিয়েন্সরা যতটা ইন্টারেস্টেড। তো 10 লক্ষ মানুষ, মানে এই অডিয়েন্স থেকে আমি যদি 10% অডিয়েন্স আলাদা করতে পারি, তাহলে কি হবে, এই অডিয়েন্সটাকে পরবর্তীতে রিটার্গেটিং করে আমার প্রোডাক্টটা পারচেস করানো সম্ভব। হুম। অথবা ধরেন, মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ধরেন প্রত্যেক মাসে 1.5 থেকে 2 লক্ষ মানুষ ভিজিট করে। এখন 1.5 থেকে 2 লক্ষ মানুষ ভিজিট করে, সবাই কিন্তু আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট পারচেস করে না। কেউ হয়তো বা আপনার বিভিন্ন পেজ ঘুরে দেখে, কেউ বিভিন্ন প্রোডাক্ট ঘুরে দেখে, অথবা কেউ অ্যাড টু কার্ট পর্যন্ত গেল, কেউ ভিউ কার্ট করলো, অথবা কেউ পারচেস করলো। এখন যারা আসলে পারচেস করছে তারা তো মনে করেন আপনার কাস্টমার হয়েই গেছে। এখন ওই ওয়েবসাইটে ঢুকে যারা ভিউ কার্ট পর্যন্ত করলো,
কিন্তু আপনার ইনিশিয়েট চেক আউট করলো না, আবার ইনিশিয়েট চেক আউট করলো কিন্তু পারচেস করলো না। তো এই ধরনের অডিয়েন্সগুলোকে যদি আমি এই ফেসবুকে আলাদা করতে পারি, আলাদা করে যদি তাদেরকে রিটার্গেটিং করতে পারি, লাইক যারা অ্যাড টু কার্ট করছে কিন্তু ইনিশিয়েট চেক আউট করে না, এখন অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে কিন্তু ইনিশিয়েট চেক আউট করতে পারে না, এটার আসলে পসিবল রিজনটা কী হতে পারে? আমরা কয়েকটা কনক্লুশন দাঁড় করাইতে পারি, যে হয় দাম বেশি হয়েছে, অথবা আমার যে ল্যান্ডিং পেজটা আছে সেই ল্যান্ডিং পেজে সাজানো গোছানোভাবে প্রোডাক্টের ইনফরমেশনটা দেওয়া নাই, যাতে করে আমার অডিয়েন্সকে ট্রিগার করতে পারে ওই প্রোডাক্টটা পারচেস করার জন্য। এরকম বিভিন্ন ধরনের আমরা কি করি, কেস স্টাডিজ সামনে দাঁড়া করাইয়া আমরা পরবর্তীতে ওই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। লাইক যদি দাম বেশি হয় দামটা একটু কমাই দিব, আমার ল্যান্ডিং পেজের কথাগুলো যদি অ্যাট্রাকটিভ না হয় একটু অ্যাট্রাকটিভ করার চেষ্টা করব। এগুলো যখন এই প্রবলেমগুলো সলভ করব, তো এরপরে আমরা পরবর্তীতে কি করতে পারি, যারা আসলে অ্যাড টু কার্ট করছে ইনিশিয়েট চেক আউট করে নাই, এই ধরনের অডিয়েন্সকে আমি আলাদা করে পরবর্তী ক্ষেত্রে কী করতে পারি, একটা অ্যাড রানের মাধ্যমে অ্যাড দেখাইতে পারি। এতে করে কি হবে, যে ওই অডিয়েন্সগুলোর কিন্তু এখন পসিবিলিটিস আছে, যেহেতু দাম কমে গেছে, আমার প্রোডাক্ট সম্পর্কে আরও আমি বিস্তারিত জানাইছি, পসিবিলিটিস আছে তাদের প্রোডাক্টটা পারচেস করার। এটা একটা ওয়ে। আর এক ধরনের অডিয়েন্স হইতে পারে, ধরেন যারা আপনাকে মেসেজ দিছে, আপনার ফেসবুক পেজের সাথে এঙ্গেজ হয়েছে, যারা নিয়মিত আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করছে, এই ধরনের অডিয়েন্সগুলোকেও আপনারা যদি বিভিন্ন ধরনের অ্যাড দেখাইতে পারেন, তাহলেও ওইটা কিন্তু আপনার জন্য বেনিফিশিয়ার। কেন বেনিফিশিয়ার? আমি বারবার একটা কথা বলি যে ফেসবুকের অ্যাডটা চলেই হলো কিসের মাধ্যমে, সিপিএম এর মাধ্যমে। সিপিএম মানে কি? সিপিএম মানে হলো কস্ট পার মিলে, যে 1000 জন মানুষ যদি আপনার অ্যাডটা দেখে বা 1000 বার ইমপ্রেশন যদি হয়, জন না সরি, 1000 বার যদি আপনার অ্যাডটা ইমপ্রেশনে হয়, তখনই কিন্তু ফেসবুক টাকা কাটে। কয় টাকা কাটতে পারে? 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 100 টাকা, ডিপেন্ড করে। ওকে, তো এখন এই যে র্যান্ডমলি আমি যদি আমার অ্যাডটা দেখাই, তাহলে কি হইতাছে, আমার অ্যাডের কিন্তু ইমপ্রেশন বাড়তেছে। আর ইমপ্রেশন বাড়া অনুযায়ী যদি আমার ঠিকঠাক কনভার্সন না আসে, তাহলে কিন্তু আমার আসলে এই অ্যাড চালায় কখনোই লাভ হবে না। এই কারণে আমরা কি করি, যে আমাদের অ্যাডটা এমন ধরনের মানুষকেই দেখানোর চেষ্টা করি যাতে করে তারা কনভার্ট হয়। দ্যাটস ওয়াই আমরা কি করি, কাস্টম অডিয়েন্স তৈরি করি। এখন কাস্টম অডিয়েন্স তৈরি করতে হলে এই যে আপনার এই যে কাস্টম অডিয়েন্স আছে না, এই কাস্টম অডিয়েন্সে চলে আসতে হবে। এখানে কয়েকটা জিনিস আছে, যে ইউর সোর্স আর মেটার সোর্স। ইউর সোর্স কি? ইউর সোর্স হইল যে আপনি কোন কোন জায়গা থেকে আপনার অডিয়েন্সের ডাটা নিতে চাচ্ছেন, সেটা হলো ইউর সোর্স। লাইক সর্বপ্রথম যদি বলি যে ওয়েবসাইট, আমরা যারা ই কমার্স ব্যবসা করতে চাই তাদের জন্য এই সোর্সটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখবেন যে ধরেন আমি এখন একটা ওয়েবসাইটে ঢুকলাম, লাইক দারাজ অথবা ঘরের বাজার অথবা যে কোনো একটা ই কমার্স ওয়েবসাইটে ঢুকি, কিছুক্ষণ পরে আমাদের ফোনে বলেন বা ইউটিউবে বলেন, যে কোনো জায়গায় আপনি যান, দেখবেন যে ওদের অ্যাড দেখাইতেছে। কীভাবে দেখাইতেছে? তার কারণ হইল ফেসবুক কী করে, এই ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করে, যে কোন ইউজার কোন লোকেশন থেকে কোন আইপি থেকে ওই ওয়েবসাইটে ঢুকছে, ঢোকার পর সে কী কী অ্যাকশন নিছে, লাইক কোন কোন পেজগুলো সে ভিউ করছে, কোন প্রোডাক্টগুলো ভিউ করছে, সে কি প্রোডাক্ট পারচেস করছে কি পারচেস করে নাই, এই অনুযায়ী সে কী করে আমাদের সামনে অ্যাডগুলো উপস্থাপন করে। তো আমরা কি করতে পারি, এই যে কাস্টম অডিয়েন্স আছে না, এই কাস্টম অডিয়েন্সের মাধ্যমে ওয়েবসাইট, কাস্টমার লিস্ট, পরে কথা অ্যাপ অ্যাক্টিভিটি, অফলাইন অ্যাক্টিভিটি, ক্যাটালগ, এরকম আরও অনেক সোর্স আছে। লাইক আমি একটা ভিডিও দিছি, সেই ভিডিও থেকে আমার অডিয়েন্স নিতে পারি, ইনস্টাগ্রাম থেকে অডিয়েন্স নিতে পারি, লিড ফর্ম, ইভেন্ট, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, অনেক কিছু আছে। এই সব জায়গা থেকে মূলত আমরা কি করতে পারি, আমাদের অডিয়েন্সগুলো আলাদা করতে পারি। এখন আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে, সহজ একটা এক্সাম্পল হিসেবে আপনাদের একটা দেখাই, যে আমি একটা ভিডিও, ওই যে বললাম যে একটা ভিডিও ছাড়ছি, সেই ভিডিওতে মনে করেন অনেক এঙ্গেজ হয়েছে, অনেক মানুষ ভিউ করছে। তো ওইখান থেকে আমি কি করতে চাই, যে 90% যারা ভিডিওটা দেখছে অথবা 75%-এর উপরে যারা ভিডিওটা দেখছে, এই অডিয়েন্সগুলোকে আলাদা করে আমি শুধুমাত্র তাদেরকে অ্যাড দেখাইতে চাই। তো এটা কিভাবে সম্ভব? এটার জন্য আমাদের কি করতে হবে, মেটার সোর্সে আসতে হবে। মেটার সোর্সের এই যে ভিডিও যে অপশনটা, এখানে আসবো। এটা আসার পর নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন এঙ্গেজমেন্ট নামে একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনি বলবে যে
কোন ডাটাগুলো আপনি নিতে চাচ্ছেন। সর্বপ্রথম এখানে বলতেছে যে পিপল হু হ্যাভ ভিউড অ্যাট লিস্ট 3 সেকেন্ড অফ ইউর ভিডিও, যে আপনার ভিডিওটা যত মিনিট বা যত সেকেন্ডেরই হোক না কেন, সেখান থেকে যদি অ্যাটলিস্ট 3 সেকেন্ড দেখে, তাহলে যারা দেখছে তাদেরকে আপনি আলাদা করতে চান। এরকম করে 10 সেকেন্ড, 50 সেকেন্ড, 15 সেকেন্ড, হ্যাঁ, আরও আছে 25, 50, 75, 95, হ্যাঁ। তো আপনি যত উপরে আসবেন, এই পার্সেন্টেজটা যত উপরে আসবে, তত কি আপনার পটেনশিয়াল অডিয়েন্সগুলো আপনার হাতের নাগালে আসবে। তো লেটস সে যে আমার ভিডিওটা 95% যারা দেখছে, এই অডিয়েন্সগুলোকে আমি আলাদা করতে চাই। ওকে, আমি 95% এখন আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফেসবুককে বলে দিতে হবে যে তুমি কোন ভিডিও থেকে এই ডাটাগুলো নিতে চাও। এখন এখানে দেখেন সিলেক্ট ভিডিওস নামে একটা অপশন আছে, এই সিলেক্ট ভিডিওসে ক্লিক করেন। তারপর ভিডিওর সোর্স কোন জায়গা থেকে, আপনার ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুক, ক্যাম্পেইন, ভিডিও আইডি, বিভিন্ন জায়গা থেকে আপনি কিন্তু করতে পারবেন। তো আমার এখন পেজ সিলেক্ট করা আছে কি রিশাদ ওয়ার্ল্ড, তো এই পেজে কোনো ভিডিও টিডিও কখনো ছাড়া হয় না। তো আমি একটু পেজটা চেঞ্জ করে দেখি যে অন্য কোন পেজে আমার আসলে ভিডিও থাকতে পারে। দেখি এটা আছে কিনা। ওকে, দেখেন এই পেজে অলরেডি কয়েকটা ভিডিও ছাড়া আছে। এখানে দেখেন 220টা মনে করেন এটা কি ইন্টারেকশন হয়েছে, হ্যাঁ। এই ভিডিওটা কত সেকেন্ডের? 47 সেকেন্ডের। এই 47 সেকেন্ডের ভিডিওর মধ্যে যারা 95% ইন্টারেক্ট করছে, তাদেরকে আমি আলাদা করে পরবর্তীতে অ্যাড দেখাতে চাই। ওকে, এই জন্য আমি মনে করেন এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম, করার পর কনফার্ম দিলাম। ওকে, তাহলে কোন সোর্স থেকে ফেসবুক ডাটা নেবে সেটা এখানে সিলেক্ট হয়ে গেল। এরপর আসেন অডিয়েন্স রিটেনশন। এখন অডিয়েন্স রিটেনশন কি, যে আপনি লাস্ট কত দিনের ডাটাটা নিতে চাচ্ছেন, হ্যাঁ, বা সর্বোচ্চ কত দিনের ডাটাটা নিতে চাচ্ছেন সেটা। তো আমি ম্যাক্সিমাম 365 দিন এখানে বাই ডিফল্ট আছে, মানে 1 বছর ডাটা নিতে পারবেন। আপনি যদি নাম্বারটা বাড়াইতে চান বাড়াইতে পারবেন, আপনি এখানে কমাইতে চাইলে কমাইতে পারবেন। আপনি যদি চান যে না লাস্ট 1 মাসের আমি ডাটা নিব, তাহলে এখানে 30 লিখে দিন, অ্যাজ ইউ উইশ। তো আমি চাচ্ছি যে লাস্ট এই ভিডিও থেকে 365 দিনে যারা 95% দেখছে তাদেরকে আমি আলাদা করতে চাই। এখন এই নাম্বারটা যদি আপনি আরও কমান, যে 1 মাস, লাস্ট 1 মাসে যারা এই ভিডিওটা দেখছে তাদেরকেই আমি দেখাইতে চাই, তাহলে এই নাম্বারটা কমাইতে পারেন, অ্যাজ ইউর উইশ। আমি এখন এখানে কিছু করলাম না। এরপর এই সেকশনে এসে আপনার কি করতে হবে, একটা নেম দিতে হবে, অডিয়েন্স নেম। তো অডিয়েন্স নেমটা কি, অডিয়েন্স নেম আপনি কোন পারপোজে এই অডিয়েন্সটা বানাইছিলেন সেটা। তো আমি এই অডিয়েন্সটা বানাচ্ছি আপনাদের 60 ব্যাচের আসলে টেস্ট পারপোজ, যে আমি লিখি যে ডিএম 60 অনলাইন। ওকে, টেস্ট। তারপর ডেসক্রিপশনের এখানে আসে, ডেসক্রিপশন আসলে কিছু করার দরকার নেই, লিভ অ্যাট ইট ইজ। তারপর ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করেন। আচ্ছা, ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার পর দেখেন এখানে একটা কথা বলছে যে ইয়োর কাস্টম অডিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড। তো আমি এখান থেকে যারা 95% আমার ভিডিওটা দেখছে, সেই অডিয়েন্সকে এখন আলাদা করার প্রক্রিয়াতে আছি। এখন দেখেন এই যে DM60 অনলাইন টেস্ট, এই যে আমি অডিয়েন্সটা যে করলাম, এই অডিয়েন্সটা কি হইতেছে, অ্যাভেলেবিলিটির এখানে দেখেন যে পপুলেটিং। পপুলেটিং মানে কি, পপুলেটিং মানে হইল এখন ফেসবুকের অ্যালগোরিদম কি করতেছে, এখান থেকে শুধুমাত্র যারা 95% আমার ভিডিওটা দেখছে, এই ভিডিওটা যারা যারা দেখছে সেই অডিয়েন্সগুলোকে আলাদা করতেছে, হ্যাঁ। তো এইটা আলাদা করতে ফেসবুকের একটু টাইম লাগে, যত বড় ডাটা হবে তত মনে করেন ফেসবুকের বেশি টাইম লাগে, এই জিনিসটা মনে রাখবেন। তো 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময়ও নিতে পারে অনেক সময়। তো এটা ওয়েট করতে হবে। যখন ডাটা কালেক্ট করা হয়ে যাবে, তখন আপনার এরকম দেখাবে যে রেডি, যে আপনার অডিয়েন্সটা রেডি, অ্যান্ড নাও ইউ আর গুড টু গো। এখন আপনি এই অডিয়েন্সগুলো ব্যবহার করতে পারেন। তো এই হইল আপনি কাস্টম অডিয়েন্স এটাকে বলে। এভাবে কি করতে পারবেন, বিভিন্ন সোর্স থেকে আপনি আপনার অডিয়েন্সটাকে আলাদা করতে পারবেন। এখন আলাদা যে করলেন, এই অডিয়েন্সটা এখন আসলে ব্যবহার করবেন কিভাবে, যে আপনি কোনো একটা অ্যাডে ব্যবহার করতে চান। তো কোনো একটা অ্যাডে ব্যবহার করার জন্য আমি ক্যাম্পেইনে চলে যাই। যে আমি একটা নতুন একটা অ্যাড রান করব, সেই ক্যাম্পেইনে চলে যাই।
ওকে, ক্যাম্পেইনে এসে লেটস সে আমি একটা অ্যাড রান করব, সেটা হলো এঙ্গেজমেন্ট। আপনারা তো অ্যাওয়ারনেস দেখছেন, এখন এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্ট মানে কি? এঙ্গেজমেন্ট মানে হলো আমি এমন একটা অ্যাড রান করতে চাই যে অ্যাডটা দেখে মানুষ আমাকে বেশি বেশি মেসেজ করুক, লাইক করুক, কমেন্ট করুক, শেয়ার করুক, এই ধরনের আমি কোনো একটা উদ্দেশ্যে একটা রান করতে চাই, তাই আমি এঙ্গেজমেন্ট সিলেক্ট করে দিলাম। এখন কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পর ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটাই রাখবেন, আপনার টেইলরড মেসেজ ক্যাম্পেইন এটা দেওয়ার দরকার নেই, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রাখবেন। তারপর এখানে অ্যাজ ইউজুয়াল আপনি এটার নাম দেন যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, আর এখানে লেখা দিই যে TM60। ওকে, এরপর আসেন একটা অপশন আছে, সেই অপশনটা হইলো আমি এতদিন এই জিনিসগুলো স্কিপ করে গেছি, আজকে একটু বলবো যে বাইং টাইপ নামে একটা অপশন আছে, রাইট? এই বাইং টাইপ জিনিসটা কি সেটা কিন্তু আমি আসলে আপনাদের এতদিন বলি নাই। এখানে বাইং টাইপ দুইটা মেথড আছে, একটা হলো অকশন আর একটা হলো রিজার্ভেশন। কেউ একটু বলেন তো আমি বাইং টাইপটা আপনাদের বুঝাইছি কিনা? না না স্যার স্যার। ওকে, না স্যার। ওকে, ঠিক আছে, ভেরি গুড। ওকে, অফ করেন। আচ্ছা, বাইং টাইপ কি? বাইং টাইপটা হলো যে আপনি যে ফেসবুকে অ্যাড দিবেন, ফেসবুকে যে অ্যাডটা দিবেন, এখন ফেসবুকের যে কোনো জায়গায় আপনার অ্যাডটা শো করতে পারে, লাইক নিউজ ফিড, হোম ফিড, তারপর মেসেঞ্জার, যে কোনো জায়গায় আপনার একটা শো করতে পারে। এখন ওই সব জায়গায় যে আপনার একটা শো করবে, এই জন্য আপনার কী করতে হয়? ওই জায়গাটার জন্য আপনার ফেসবুকের কাছ থেকে ওই জায়গাটা কিনতে হয়। হ্যাঁ, এখন কিনবেন আসলে কিভাবে? কেনার অনেকগুলো মাধ্যম আছে, যেমন আপনি ডিরেক্ট ফেসবুকে অফার করতে পারেন, অথবা নিলামের মাধ্যমে করতে পারেন, যে অনেকগুলো মাধ্যম আছে, আমি এটা একটু পরে ডিসকাস করি। এখন আপনার মতো শুধু আপনি ওই জায়গাটা কিনতে চান না যে নিউজ ফিডে যে আপনার একটা দেখাবে, আপনার মতো হাজার হাজার অ্যাডভার্টাইজাররা অলরেডি বসে আছে যে নিউজ ফিডে তাদের একটা দেখানোর জন্য, অথবা মেসেঞ্জার বলেন, ইনস্টাগ্রাম বলেন, যে কোনো জায়গায় বলেন, যে আমার মতো হাজার হাজার অ্যাডভার্টাইজার অলরেডি তারাও চাচ্ছে যে তাদের একটা ওই টপ প্লেসে দেখাক, সেকেন্ড প্লেসে দেখাক, থার্ড প্লেসে দেখাক। ওকে, তো সবাই কিন্তু চাবে যে তাদের একটা হোম ফিডে ঢোকার সাথে সাথেই দেখুক ফার্স্ট প্লেসে, অথবা সেকেন্ড প্লেসে, অথবা থার্ড প্লেসে। হ্যাঁ, তো টপ টপ জায়গায় সবাই চাবে দেখাইতে। এখন কি ফেসবুকের কি সম্ভব যে সবার অ্যাড একই সাথে টপ প্লেসে দেখানো? এটা কিন্তু সম্ভব না। এই জন্য আমাদের কি করতে হয়, ওই জমিটাকে মানে যেই জায়গায় আমি একটা দেখাইতে চাই, সেই দেখানোর জন্য ফেসবুকের কাছ থেকে ওই জায়গাটা আসলে আমার কি করতে হয়? কিনতে হয়। এখন ফেসবুকে এই কেনার পদ্ধতি হলো দুইটা, একটা হলো অকশন আর একটা হলো রিজার্ভেশন। তো অকশনটা কি? অকশনে এখানে সুন্দরভাবে বলে দিছে বাই ইন রিয়েল টাইম উইথ কস্ট এফেক্টিভ বিডিং। যে অকশন মানে কি? অকশন মানে হলো নিলাম। হ্যাঁ, তো আমরা যখন কোনো প্রোডাক্ট নিলামে উঠাই তখন কি করি? যে দর হাঁকি না? যে নিলামওয়ালারা বলে যে এই প্রোডাক্টটা আমরা ১০০ টাকা দিয়ে ১০০ টাকা দর দিয়ে শুরু করতেছি। হ্যাঁ, এটা যখন বলে তখন একজন আমরা দর হাঁকি, যে একজন বলে যে ১০৫, কেউ বলে ২০০, আমি আবার কেউ বলে আমি ৫০০ দিতে রাজি, আবার অন্য কেউ বলে ১০০০ দিতে রাজি, রাইট? তো এইভাবে কি হয় যে নিলামে যে যত টাকা বেশি দিতে চাবে তাকে আসলে ওই প্লেস বা ওই প্রোডাক্টটা নিলামওয়ালারা দেয়। তো ফেসবুকে আমরা যে এই যে অ্যাড দেখানোর জন্য এই যে প্লেসগুলো, আমি যদি একটু হোম পেজে আসি, এই প্লেসগুলা কি করতে হয়? কিনতে হয়। এই কেনার জন্য আমাদের অন্যান্য যে অ্যাডভার্টাইজাররা আছে, যেমন দেখেন এই যে আমি হোম পেজে গেলাম, হোম পেজে যে সেকেন্ড পজিশনে কি আছে? গুগল অ্যাডস চলে আসছে। হ্যাঁ, তো গুগল অ্যাডসের কিন্তু এই পজিশনটা তার কিনে নিতে হয়েছে। এখন কিনছে কিভাবে? কিনছে হইলো যে সবারই তো মনে করেন এই পজিশনে আসার শখ বা আসতে চায়, এই জন্য সে কী করছে? নিলামে দর হাঁকছে। এটাকে ইংলিশে আমরা বলি বিট। ওকে, তো সে বিট করছে, লাইক ধরেন গুগল বলতেছে যে আমি তোমাকে এই পজিশনটার জন্য $5 দিতে চাই, ফেসবুককে বলতেছে। হ্যাঁ, ফেসবুককে বলতেছে $5 দিতে চাই। এরকম
এখন ধরেন গুগলের মতো অন্যান্য মার্কেটাররাও বলতেছে যে না, আমাকে তুমি কি করো ওই পজিশনটায় দেখাও, আমি তোমাকে $6 দিব। ওকে, তো এইভাবে কি হয় যে যে যত বেশি ডলার দিতে চায় পসিবিলিটিস থাকে তার একটা টপে শো করানোর। কিন্তু এইখানে একটা কথা আইসা দাঁড়াইছে যে শুধুমাত্র যে আসলে টাকা বেশি স্পেন্ড করবে তার একটাই ফেসবুক কি টপে দেখাবে, নাকি এখানে আরও কোনো কিছু ব্যালেন্সিং করার প্রয়োজন আছে? তো এখন একটা জিনিস একটু আপনার একটু মাথায় রাখেন যে বা বোঝার চেষ্টা করেন যে আমরা সারাদিন অনেক কাজকর্ম করি, কাজকর্ম শেষে যখন একটু সুযোগ পাই, সেই সুযোগে কি করি, যে একটু ফেসবুকে ঢুকে বিভিন্ন জিনিস জানার চেষ্টা করি, আর একটু এন্টারটেইন নেওয়ার চেষ্টা করি। ওকে, তো এই সারাদিন পর যে ফেসবুকে ঢুকতেছি, ঢুকে যদি এখন আমার সামনে এমন ধরনের অ্যাড আসে যেগুলো আসলে খুবই ইরিলিভেন্ট, অথবা মানে ওই অ্যাডগুলো দেখতেও ভাল লাগতেছে না, মানে খুব বিরক্তিকর, তাহলে কি আমি আসলে ফেসবুক ওইভাবে ইউজ করব না। কিন্তু এক সময় দেখা গেছে যে আমি ফেসবুক ইউজ করা কমাই দেবো বা ইউজই করব না। এখন ফেসবুক যাদের নিয়ে আসলে ব্যবসা করে, আপনার আমার মতো যারা আসলে এই অডিয়েন্স আছে বা ইউজাররা আছে যাদের নিয়ে ব্যবসা করে, এদেরকে যদি ফেসবুক ধইরা না রাখতে পারে তাহলে কিন্তু তাদের ব্যবসা চলবে না। এই কারণে ব্যাপারটা আসলে বায়ার এবং যারা অডিয়েন্স আছে এই দুই পক্ষের ব্যালেন্সিংয়ের জন্য শুধুমাত্র যে ডলার বেশি দিবে তার একটাই যে টপে শো করাবে এরকম না। ফেসবুক এখানে আর একটা ব্যালেন্স আছে, সেটা হলো যে যে ডলার দিবে, যে যত ডলার দিবে ওইটা একটা পয়েন্ট হিসেবে কাউন্ট হবে। যে একজন $5 দিতে চাচ্ছে, $5 বিনিময়ে সে 5 পয়েন্ট পাইলো। যে $6 দিতে চাচ্ছে সে $6 বিনিময়ে 6 পয়েন্ট পাইলো। ওকে, এখন এটার সাথে আরেকটা জিনিস যুক্ত হইল যে ক্রিয়েটিভ। ওকে, ক্রিয়েটিভ, আপনারা বলেন তো ক্রিয়েটিভ মানে কি? আমি এতদিন শিখাইছি, দেখি হোয়াট ইজ ক্রিয়েটিভ ইন ফেসবুক। চুপ কেন? চালু অ্যান্সার দেন। স্যার ক্রিয়েটিভ হইতেছে মানে এমন কিছু যেটা কিনা মানে নতুন কিছু ট্রাই করা, অন্যদের থেকে মানে একটু ইউনিক হইতে ওকে, হবে ঠিক এরকম আছে, কিছু। থ্যাংক ইউ। আচ্ছা, জাহাঙ্গীর বলেন হোয়াট ইজ ক্রিয়েটিভ। those who create something else. স্যার ক্রিয়েটিভ মানে হচ্ছে স্যার নতুন কিছু তৈরি করা। আচ্ছা, ফাইয়ান বলেন। আপনি না পারলে কিন্তু $500 জরিমানা। ফাইয়ান। উনি মাইকই অন করবে না, মাইক না অন করলে $1000 জরিমানা। আপনি শুনতে পাচ্ছেন কিনা বলেন। ঠিক আছে, জরিমানাটা তাইলে আমরা অন্য সময় আদায় করে নিব। কাউসার, আপনি বলেন তো ক্রিয়েটিভ কাকে বলে? স্যার ক্রিয়েটিভ মানে হলো আপনার বিজ্ঞাপনের মূল কন্টেন্ট যা মানুষ দেখে। ভেরি গুড, এই যে ভেরি গুড, এক্সিলেন্ট। আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো যে হোয়াট ইজ ক্রিয়েটিভ? এই যে দেখেন আমার সামনে, আমি এই যে ধরেন এই যে ফেসবুকে আসলাম, ফেসবুকে আসার পরে যে রাইট সাইডে যে স্পন্সার্ড লেখা যে জিনিসটা দেখতেছেন, একটা ইমেজ দেখতেছেন, এই যে কিছু টাইটেল দেখতেছেন, অফার দেখতেছেন, এই জিনিসগুলাকেই বলা হয় হলো ক্রিয়েটিভ। ওকে, তারপরে এই যে গুগল অ্যাডের ক্ষেত্রে এখানে কি আছে, একটা প্রাইমারি টেক্সট আছে, ইমেজ আছে, তারপর সাইন আপ বাটন আছে, এই পুরো বিষয়টাকে নিয়েই আমরা যেটাকে বলি এটাকে বলা হয় ক্রিয়েটিভ। ওকে, তো এখন ফেসবুক কি করতেছে, এই ক্রিয়েটিভের উপর একটা মার্ক দিতেছে। মার্ক কিভাবে দিতেছে, যে ফেসবুক এই অ্যাডটা মনে করেন সবার সামনে দেখাবে। এখন সবার সামনে দেখানোর পর সে আসলে এখান থেকে দেখবে যে এই অ্যাডে এঙ্গেজমেন্ট কীরকম আসতেছে, লাইক কয়জন রিয়েক্ট করলো, কয়জন কমেন্ট করলো, কয়জন শেয়ার করলো, আবার কয়জন আসলে মেসেজ করলো। ওকে, তো এইটার উপর ভিত্তি করে সে কী করবে, একটা মার্ক দেবে। লেটস সে এটা হইল এ অ্যাডভার্টাইজার আর এ হইল বি অ্যাডভার্টাইজার। আমি আসলে ল্যাপটপের প্যাড দিয়ে করতেছি তো, তাই আসলে এরকম হইতেছে। এ অ্যাডভার্টাইজার, বি অ্যাডভার্টাইজার। এ অ্যাডভার্টাইজার বললো যে আমি $5 দিতে চাই, $5 দিয়ে সে একটা অ্যাডও রান করলো। এখন তার ক্রিয়েটিভটা সবাই আসলে পছন্দ করছে। ওকে, মানে সেখানে খুব ভালো ভালো লাইক আসতেছে, কমেন্ট আসতেছে, খুব ভালো এঙ্গেজমেন্ট আসতেছে। এই কারণে ফেসবুক কী করলো, যে ওকে 7 পয়েন্ট দিল। পরে এক কথা বলেন,
তারপর বি যে অ্যাডভার্টাইজার আছে, বি অ্যাডভার্টাইজার আসলে ক্রিয়েটিভটা আহামরি খুব একটা এঙ্গেজড কোনো কিছু এরকম না। তো এই কারণে বি অ্যাডভার্টাইজারকে ফেসবুক কী করলো, ওর ক্রিয়েটিভের উপর 4 মার্কস দিল। ঠিক আছে, এখন এই দুইটা জিনিস যদি আপনি যোগ করেন দেখেন তাহলে কার পয়েন্ট কত দাঁড়ায়, যে 7 আর 5 কত, 8 9 10 11 12। তো এ অ্যাডভার্টাইজার কত পাইলো, 12 পয়েন্ট পাইলো। আর বি অ্যাডভার্টাইজার 6 আর 4 কত, 10। এখন বলেন তো যে ফেসবুক কার একটা টপে দেখাবে আর কার একটা সেকেন্ডে দেখাবে, এ না বি? একজন $6 স্পেন্ড করছে, একজন $5 স্পেন্ড করছে, কিন্তু ইভেনচুয়ালি তাদের পয়েন্ট আসছে 12 একজনের আর একজনের 10। এখন কার একটা টপে দেখাবে আর কার একটা সেকেন্ডে দেখাবে, কেউ একজন বলেন। স্যার এদিকে তো অবভিয়াসলি এ। হ্যাঁ, অন্যরা বলেন তো। তার- তার মানে হচ্ছে শুধু ডলার স্পেন্ড করলেই যে বেশি স্পেন্ড করলেই যে আপনার একটা প্রথমে রান করে হবে তা নয়, ইয়েস, মানে এটার মানে তো এটাই বোঝাতে চাইছেন আপনি? এক্স্যাক্টলি, বুঝতে পারছেন? তো আমরা মনে করি কি, যখন অ্যাড রান Got it. করি, আমরা যে কোনো ধরনের অ্যাড রান যখন করি, তো আমরা ভাবি যে যত বেশি ডলার স্পেন্ড করব ততই মনে হয় বেশি মেসেজ আসবে, ততই মনে হয় বেশি এঙ্গেজমেন্ট আসবে। ব্যাপারটা কিন্তু ওরকম না। ওকে, তো এটার ভিতর একটা অ্যাড টপে শো করার জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এই ফ্যাক্টরের মধ্যে প্রধানত এই দুইটা কারণ আছে। এর পাশেও আরও অন্যান্য অনেকগুলো ফ্যাক্টর আছে, ওগুলো আস্তে আস্তে ডিটেলসে জানবেন। কিন্তু প্রধান দুইটা কারণ হলো এটা, যে আপনার ক্রিয়েটিভটা যত হাই এঙ্গেজিং হবে তত আপনার ডলারের রেট আপনি কমাইতে পারবেন। ডলার কম স্পেন্ড করেও ভালো পারফরমেন্স আনা সম্ভব। কিন্তু যখন আপনার ক্রিয়েটিভটা খুব খারাপ হবে বা বেশি এঙ্গেজ হবে না, তখন আপনার কী করতে হইতেছে, যে ডলারটা বাড়াইতে হইতেছে। ওকে, অনেক সময় ডলার বাড়ায়ও ভালো পারফরমেন্স আনা সম্ভব না। তো এরকম ধরনের যদি সিচুয়েশন হয়, তাহলে আপনার কি করতে হবে, যে যদি বিয়ের কথা বলি, বিয়ের এখন আসলে নজর দিতে হবে তার ক্রিয়েটিভের উপর, যে তাদের যে পূর্বের ক্রিয়েটিভ আছে সেই ক্রিয়েটিভটা রিপ্লেস করে নতুন একটা এঙ্গেজিং ক্রিয়েটিভ দিতে হবে, যাতে করে তার, এই মাইক অফ করেন, যাতে করে তার ক্রিয়েটিভ পয়েন্টটা বাড়ে। এখন ধরেন যে সে কী করলো, আরেকটা নতুন ক্রিয়েটিভ দিল, সেই নতুন ক্রিয়েটিভটা খুব ভালোই, মোটামুটি ভালোই, আগেরটার থেকে খুব ভালোই হয়েছে, ভালো এঙ্গেজ হয়েছে। তো সেই ক্ষেত্রে ফেসবুক এখন তাকে দিল 6 পয়েন্ট। ওকে, দেখেন কথার মাঝখানে আপনারা হাত তোলাতুলি বন্ধ করেন, আমি আপনাদের সবাইকে কথা বলার সুযোগ দিব, তো ডিস্টার্ব কম করবেন। আচ্ছা দেখেন, এখন কথা শেষ করলে তারপর আপনাদের আমি কথা সবাইকে বলার সুযোগ দিব। সো কাইন্ডলি একটু ডিস্ট্র্যাক্ট কম করবেন, কারণ মাঝখানে এই যে এরকম টুংটুং শব্দ হইলে আসলে কথার মধ্যে মনোযোগ থাকে না। এই জিনিসটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। এখন দেখেন, নতুন ক্রিয়েটিভ দেওয়ার পরে তার পয়েন্ট হইল কত, 12। আচ্ছা, এখন পয়েন্ট হয়েছে 12, এখন ক্রিয়েটিভ এরও পয়েন্ট 12, ক্রিয়েটিভ বিরও পয়েন্ট 12। কিন্তু এখনও কি হইতাছে, যে ও $5 স্পেন্ড করেও টপে একবার দেখাইতেছে, আবার ও $6 স্পেন্ড করে ওরে একবার টপে দেখাইতেছে। তো এক এক সময় এক একজনকে টপে দেখাইতেছে। বাট এখন দুইজন দুইজনকে যদি ওভারকাম করতে চায় তাহলে কি করতে হবে? এখন দুইজন দুইজনকে যদি ওভারকাম করতে চায় বা আউটর্যাঙ্ক করতে চায়, এর ক্ষেত্রে হবে যে ওর ডলারটা বাড়িয়ে $6 নিতে হবে। তো $6 যদি নেয় তাহলে ওর পয়েন্টটা 13 হয়ে যাবে। তো এই ক্ষেত্রে সেই হবে। আবার বিয়ের ক্ষেত্রেও ওর ডলারটা বাড়ায়া $7 নিতে হবে, তাইলে ও ভালো পারফরমেন্স পাবে। তো মূলত এই ইকুয়েশনের উপরই আমাদের কি করতে হয়, অ্যাড রান করতে হয়, আর এইভাবে এফিশিয়েন্টলি আমাদের ডলারটা স্পেন্ড করতে হয়। এখন আসেন, এই যে যেটা বললাম যে বাইং টাইপ হইলো, যদি আমরা অকশন মেথডটা সিলেক্ট করি তাহলে যে জিনিসটা হবে, যে ফেসবুক আপনার এঙ্গেজমেন্ট এবং ডলার কত দিলেন সেটার উপর ডিপেন্ড করে একটা রিয়েল টাইম ডাটা সে কালেক্ট করবে, যে আপনারটা কোন পজিশনে রাখা সম্ভব। কারণ আপনার মতো এরকম হাজার হাজার অ্যাডভার্টাইজাররা ফেসবুকে পে করে যাচ্ছে, সবাই আসলে টপ পজিশনে থাকার জন্য চেষ্টা করতেছে। এখন সব অ্যাডভার্টাইজারদের ডাটা
এবং কত ডলার স্পেন্ড করতেছে, এই সব কিছু নিয়ে সে কী করবে, অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করে রিয়েল টাইম একটা ইভ্যালুয়েট করে আপনার অ্যাড পজিশনটা আসলে কোথায় থাকা দরকার সেই পজিশনে আপনার অ্যাডটা দেখাবে, আর যেখানে থাকার দরকার না সেখান থেকে মুছে দিবে। এটাকে বলি মূলত আমরা অকশন মেথড। এখন বলেন কে কোশ্চেন করবেন, হাত তুলছেন? কি এখন কথা বলেন না কেন আপনারা? কে হাত তুলছেন? কথা বলার মতো কেউ নেই। ওকে, ঠিক আছে। তাহলে অকশন মেথডটা আশা করি বুঝতে পারছেন। এরপর আসেন আরেকটা মেথড আছে, সেটা হলো রিজার্ভেশন। তো আমরা বেসিক্যালি কি করি, যে ফেসবুকে সব অ্যাডগুলাই অকশন মেথডে চালাই, আর অকশন মেথডে চালাইয়া ফেসবুককে ডিটারমাইন করতে করি, যে ফেসবুককে ডিসাইড করতে দেই যে যেইটা বেস্ট হবে, যেই আউটপুটটা বেস্ট হবে সেই আউটপুটটা তুমি আমার জন্য নিয়ে আসো। এখন রিজার্ভেশন জিনিসটা কি? রিজার্ভেশন মেথডে চালাইলে আপনি কি করবেন, যে ফেসবুককে বলবেন যে আমি আসলে অমুক ইন্টারেস্ট, অমুক ক্যাটাগরির, অমুক লোকেশনের অডিয়েন্সের জন্য একটা অ্যাড চালাইতে চাই। এখন তুমি একটা কাজ করো, হয় আমি একটা বাজেট দিই, অথবা আমি তোমাকে একটা দিব, এস্টিমেট অডিয়েন্স সাইজ দিব। তুমি কি করবা, যদি আমি বাজেট দিই, লেটস সে ৮০,০০০ টাকা বাজেট দিই। এখন ৮০,০০০ টাকা বাজেট দিলে ফেসবুক কি করবে, যে ৮০,০০০ টাকায় সে আপনাকে কত লক্ষ অডিয়েন্স রিজার্ভ করে দিতে পারবে সেটা আপনাকে সেই ডাটা দিবে। আর যদি আপনি বলেন যে আমার অমুক লোকেশনের জন্য ৫ লক্ষ অডিয়েন্স তুমি আমাকে রিজার্ভ করে দাও, ৫ লক্ষ অডিয়েন্স রিজার্ভ করে দেওয়া মানে কি? এটার মানে হইল যে ওই অডিয়েন্সের সামনে আপনার অ্যাডটা যখনই শো করবে সবসময় টপ পজিশনে শো করবে। এটাকে বলি আমরা রিজার্ভেশন। দ্যাট মিনস যে ধরেন আমি ফেসবুককে বললাম যে তুমি আমাকে একটা সার্টেন লোকেশন লাইক বসুন্ধরার ৫ লক্ষ মানুষকে রিজার্ভ করে দাও। তো ওই বসুন্ধরার ৫ লক্ষ মানুষের সামনে যখন আমার অ্যাডটা যাবে তখন কি হবে, সবসময় টপে শো করবে, কোনো সেকেন্ড থার্ড ফোর্থ এই প্লেসে শো করবে না। এইটাকেই বলা হয় হলো রিজার্ভেশন, যে আমি নির্দিষ্ট এরিয়ার নির্দিষ্ট ইন্টারেস্টেড কোনো পিপলকে যদি ফেসবুকের কাছ থেকে রিজার্ভ করে নিতে চাই, আমি অকশন মেথডে যাইতে চাই না, অলওয়েজ আমি টপে থাকতে চাই, তখন আমরা কি করি, এই রিজার্ভেশন মেথডটা চালু করি। তো আজকে আসেন রিজার্ভেশন মেথডটা কিভাবে চালায় সেটা একটু দেখি। তো এই রিজার্ভেশনে সিলেক্ট করেন, আর এখানে একটা ওয়ার্নিং দিছে যে চেঞ্জ বাইং টাইপ টু রিজার্ভেশন, কনফার্ম। রিজার্ভেশন দিলাম। এখন রিজার্ভেশন যখন দিবেন তখন একটা জিনিস মনে রাখবেন, যে রিজার্ভেশনের ক্ষেত্রে এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ আছে না, ক্যাম্পেইন অবজেক্টিভ শুধুমাত্র দুইটা সিলেক্ট করা যায়, একটা হলো অ্যাওয়ারনেস আর একটা হলো এঙ্গেজমেন্ট। আর নর্মালি যখন আপনি অকশন মেথড দিবেন তখন আপনাদের ক্যাম্পেইন অবজেক্টিভ অনেকগুলো সেট হবে, এই যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। সো এখানে মনে রাখতে হবে যে যখন আমরা কোনো অডিয়েন্স রিজার্ভ করতে যাব তখন শুধুমাত্র আমি অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্ট এই দুইটা ক্যাম্পেইনই চালাতে পারবো, আদার এলস যে ক্যাম্পেইনগুলো আছে এগুলো কিন্তু চালাতে পারবো না। ওকে, রিজার্ভেশন সিলেক্ট করি, করার পর আমি তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আগেই সেট করে রাখছিলাম, তো এটা থাকুক। এরপর আসেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি। তো আমি মনে করেন এখন যে অ্যাডটা চালাইতে চাচ্ছি সেটা কোনো স্পেশাল অ্যাড ক্যাটাগরির ভিতর পড়ে না, তো এটা দেখানোর প্রয়োজন নেই। এরপর যদি আমি নেক্সটে ক্লিক করি, ওকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের কি আসছে, অ্যাড সেট লেভেল আসছে। তো অ্যাড সেট লেভেল কি, এটা অলরেডি আপনারা জানেন, এঙ্গেজমেন্ট অ্যাড সেট লেভেল লিখে দিই। এখানে আমরা কি করি, আমাদের অডিয়েন্সটা সেট করি। তো এইখানে দেখেন রাইট সেটের রিজার্ভেশন এস্টিমেটস। তো এরকম ডাটা কিন্তু আমার কি হয়েছে, এতদিন কিন্তু আসে নাই, আমার ডাটাটা কিন্তু অন্যভাবে আসছে। তো এই জিনিসটা কি, এই জিনিসটাও আমি একটু পরবর্তীতে আপনাকে আলোচনা করে দেখাবো। তো এটা এরকম থাকুক। এখন আসেন পারফরমেন্স গোল সিলেক্ট করতে হবে। পারফরমেন্স গোল এখানে যদি থাকে, দেখেন ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ, যে আমার যদি একটা ভিডিও থাকে তাহলে আমার কি করতে হবে, ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ দিতে হবে। তো এখানে বাই ডিফল্ট এটাই আছে, থাকুক, অসুবিধা নাই।
এরপর আসেন ফেসবুক পেজ, আমি কোন পেজ থেকে আসলে একটা চালাইতে চাচ্ছি। তো আমি আমার ওই পেজে চলে যাই, কালির মোশন বয়েস, এই পেজ থেকে একটা চালাইতে চাই, এটা সিলেক্ট করে দিই। ওকে ফাইন। এখন আসেন ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। ফ্রিকোয়েন্সি কন্ট্রোল কি, এই জিনিসটা আপনাদের শিখাইছিলাম, একটু বলেন তো কেউ একজন। হ্যাঁ স্যার, এটা বলছিলেন। বলেন তো কি শিখাইছি। স্যার টার্গেট তো আপনার এটা যেই মানে এটা বাজেট বেশি এরকমই কিছু একটা বলছিলেন, আর ক্যাপই রেকমেন্ডেড করছিলেন রাখতে। ক্যাপ রিকমেন্ডেড করছিলাম, আচ্ছা। ওকে, অন্য কেউ একজন বলেন তো যে টার্গেট এবং ক্যাপ ফ্রিকোয়েন্সি এটার মানে আমি কি বুঝেছিলাম। ক্যাপ আপনাকে মানে ইউ হ্যাভ টু মানে লিমিটেড আর কি, মানে ওটাকে আপনি লিমিট করতে পারবেন, ওকে, করে আপনি টার্গেটটাকে সেট করতে পারবেন। কোন জিনিসটা আমি লিমিট করতে পারবো আর কি টার্গেট সেট করতে পারবো। মানে ধরুন স্যার কোনো পেজে ক্যাপ মানে মনে হয় আপনি এটা বলছিলেন যে দিনে একজনকে আমি কতবার এই একটা দেখাতে যাচ্ছিলাম, এটা ক্যাপ। ভেরি গুড, ভেরি গুড, ক্যাপ না। আর টার্গেট মানে মনে হয় এটা বলছিলেন যে এটা মানে কোনো নাই, একজনকে 10 বারও দেখাতে পারে আবার একবারও দেখাতে পারে। ভেরি গুড, এক্সিলেন্ট। তো আপনি বুঝাই যাইতাছে যে কাউসার ভাই না। জি হ্যাঁ, কাউসার ভাই খুব মনোযোগ দিয়ে আমার ক্লাস দেখে, থ্যাংক ইউ ভাই। তো আমার কথা হলো পুরোপুরি পারতে হবে না, কাছাকাছি গেলেও হবে। ওকে, আস্তে আস্তে মনে করেন আরও শিখতে পারবেন, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল জিনিসটা কি আমি একটু আবার একটু ভালোভাবে বুঝাই, একটু সবাই মনোযোগ দিয়ে শুনেন। ফেসবুকের ফ্রিকোয়েন্সি জিনিসটা হলো আপনি আপনার অ্যাডটা একজন মানুষের সামনে কতবার দেখাতে চান, ওকে, অথবা অন অ্যান অ্যাভারেজ পিপুলের সামনে কতবার আপনার অ্যাডটা দেখাইতে চান, সেটাকেই আমরা মূলত বলি ফ্রিকোয়েন্সি। ওকে, এখন ফ্রিকোয়েন্সি দুই ধরনের হয় ফেসবুকে, একটা হলো টার্গেট ফ্রিকোয়েন্সি আর একটা হলো ক্যাপ ফ্রিকোয়েন্সি। ওকে, ফার্স্টে আসেন টার্গেট ফ্রিকোয়েন্সি। এখন এখানে আমি যদি টার্গেট ফ্রিকোয়েন্সি সিলেক্ট করি, আর এখানে ধরেন সিলেক্ট করলাম 2, আর 2 টাইমস এভরি 7 ডে। এটার মানে কি, এটার মানে হইলো ফেসবুককে বলে দেওয়া যে আমি সপ্তাহে অন অ্যান অ্যাভারেজ একটা পার্সনকে 2বার আমার অ্যাডটা দেখাইতে চাই। হুম, তো ফেসবুক কি করবে, এই জিনিসটা টার্গেট করে আপনার অ্যাডটা রান করা শুরু করবে। এখন সে সপ্তাহে কি সে 2বারই অ্যাডটা দেখাবে, এটা আসলে আপনি ফেসবুক আসলে আপনাকে সিওরিটি দেয় না। ফেসবুককে এখানে আপনি একটা টার্গেট দিয়ে দিবেন, এখন এই অ্যাডটা একটা পার্সনকে ফেসবুক 3বারও দেখাইতে পারে, 4বারও দেখাইতে পারে, একবারও দেখাইতে পারে, অথবা 2বারও দেখাইতে পারে। তো এটা হলো ফেসবুক এই যে অকশনের উপর ডিপেন্ড করে, যে ওই যে কিছুক্ষণ আগে যে আমি একটা অকশনের কথা বললাম না, সেই অকশনের উপর ডিপেন্ড করে যে আপনার একটা কয়বার দেখানো হবে। তো অন অ্যান অ্যাভারেজ সে চেষ্টা করবে যে 2 থেকে 3বার বা একবারের ভিতরেই রাখার, এর বেশি কম করবে না। আর এখানে হইলো আরেকটা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল হইলো ক্যাপ। ক্যাপ মানে কি, ক্যাপ মানে হইলো যে আপনি এখানে ওই যে একটা বোতলের উপর যখন আমরা মুখা লাগাই, মুখা লাগাইলে কি মনে করেন ওইখান থেকে পানি বের হওয়ার সম্ভাবনা আছে? নাই কিন্তু। তো ক্যাপ জিনিসটা ওরকম যে আপনি যখন একটা ক্যাপ দিয়ে দিবেন তখন কি হবে, ওইটাকে ওভারফ্লো করে কখনোই কোনো পানি বের হওয়ার সম্ভাবনা নেই। তো ফেসবুকের ক্ষেত্রে এইটা যে আপনি ফেসবুকে বলে দিবেন যে তুমি সর্বোচ্চ 7 দিনে একজন পার্সনকে 2বার দেখাবা, এর বেশি কোনোভাবেই দেখাবা না। তুমি চাই এখন সে সে কি করবে, সর্বোচ্চ 2বার দেখাবে, এর কমও দেখাবে, এর কম দেখাইতে পারে, কিন্তু এর বাইরে কখনো সে যাবে না, 3বারে বা 4বারে যাবে না। এটাকে বলা হয় হলো ক্যাপ। এখন আপনি কোন মেথডটা আগাবেন, টার্গেট মেথডে আগাবেন না ক্যাপ মেথডে আগাবেন। এখন টার্গেট মেথড না ক্যাপ মেথডে আগাবেন, এটা হলো আসলে ডিপেন্ড করে আপনার আসলে বিজনেস এবং আপনার যে অডিয়েন্সগুলো আছে, অডিয়েন্সটা আসলে কোন ধরনের অডিয়েন্স, সেটার উপর ডিপেন্ড করে। যে কিছু কিছু বিজনেসের অডিয়েন্স আছে যে তাদেরকে এমন আছে যে সারাদিন অ্যাড দেখাইতে হয় মনে করেন, অথবা সপ্তাহে 3-4বার অ্যাড না দেখাইলে তারা আসলে কনভার্ট হয় না। তো ওই ধরনের অডিয়েন্সকে আপনি কি করতে পারেন, টার্গেট দিয়ে দিতে পারেন
টার্গেটে ফেলাইতে পারেন। আর ক্যাপ কখন দেবেন? ক্যাপ হইল যে যখন মনে করেন যে আপনার অডিয়েন্স মনে করেন দিনে এতবার দেখলেই হবে, এর বেশি দেখলে দেখার প্রয়োজন নাই, তখন আপনি কি করবেন, একটা বাইন্ডিং দিয়ে দিবেন যে এর বাইরে যাবে না। আচ্ছা, এখন প্রশ্ন হইল যে আমরা আসলে এই বাইন্ডিংটা কেন দেব? যে সপ্তাহে 2 বার 3 বারের যে বাইন্ডিংসটা আছে, এই বাইন্ডিংসটা কেন দেব? আমি তো এখানে একটা অডিয়েন্স যদি একদিনে মনে করেন 4-5 বার দেখে, বা সপ্তাহে মনে করেন 10-12 13 বার 14 বার যদি দেখে, তাহলে তো আমাদের জন্য ভালো। তো এখানে আমার বাইন্ডিংস দেওয়ার কি আছে? তো এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হইল ফেসবুক, আগেই বলছি যে টাকা কাটে সিপিএম এর উপর, যে যত বেশি আপনি ইমপ্রেশন হবে তত কিন্তু আপনার টাকা কাটবে। তো একটু রাইট সাইডে আমার যে ডাটাটা আছে, সেই ডাটাটার দিকে একটু লক্ষ্য করেন। ডাটাটার দিকে যদি আপনি লক্ষ্য করেন, এখানে আমি ধরেন ক্যাপ দিয়ে দিছি, ক্যাপ মেথডে ফেসবুককে বলতেছি যে তুমি সপ্তাহে একজন অডিয়েন্সকে সর্বোচ্চ 2 বার দেখাবা, তার বেশি দেখাবা না। তো সেই অনুযায়ী ফেসবুক কী করছে, আমাকে একটা এস্টিমেট ডাটা দিছে। এস্টিমেট ডাটাটা কি? যে রিচ, যে আমি এখন বর্তমানে যেই অডিয়েন্সটা সেট করছি সেই অডিয়েন্সের উপর ডিপেন্ড করে, অথবা যে বাজেটটা দিছি সেটার উপর ডিপেন্ড করে ফেসবুক কী করবে, এতগুলা পিপলের কাছে রিচ নিয়ে যাবে, মানে এতগুলো পিপলের কাছে আপনার একটা শো করাবে। যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, প্রায় 38 লক্ষ অডিয়েন্সের সামনে আপনার একটা শো করবে। এটা হলো ফেসবুক প্রমিস করতেছে। এখন নিচে একটা আসছে, সেটা হলো অ্যাভারেজ ফ্রিকোয়েন্সি। তো এই অ্যাভারেজ ফ্রিকোয়েন্সির মানে কি? অ্যাভারেজ ফ্রিকোয়েন্সির মানে এটা ফেসবুক বলতেছে যে আমি তোমার অ্যাডটা অন অ্যান অ্যাভারেজ 1.53 টাইম মানুষকে দেখাবো। দ্যাট মিন্স ফেসবুক কিন্তু 2-এর উপরে কিন্তু আপনার যায় না। হ্যাঁ, সে 1.53 টাইম আপনার অ্যাডটা মানুষকে দেখাবে। তো এখন একটু একটা জিনিস মন দিয়ে লক্ষ্য করেন, যে আমার এখানে প্রায় 38 লক্ষ অডিয়েন্স আছে না? এখন আমি ফেসবুককে বলবো যে তুমি কি করবা, যে আমার একটা সর্বোচ্চ 5 বার দেখাবা, একজন মানুষকে সপ্তাহে 5 বার দেখাবে। তো এখানে 5 দিয়ে দিই। একটু ওয়েট করি, ডাটা ঠিক আছে। ওকে, যখন আমি 5 দিলাম, তখন একটু এই ডাটার দিকে লক্ষ্য করেন, যে এখন আমার অ্যাভারেজ ফ্রিকোয়েন্সি ফেসবুক বলতেছে যে তোমার অ্যাডটা সপ্তাহে 2.43 টাইমস দেখাবো, মানে 2 বারের বেশি আমি অ্যাডটা দেখাবো। কিন্তু এদিকে একটা আপনার দিতে হইতাছে, ড্যামারেজ দিতে হইতাছে। ড্যামারেজটা কি? যে এই ক্ষেত্রে ফেসবুক কি করবে, আপনার রিস্ক কমাই দিবে। এই যে দেখছেন, এখন কি হয়েছে, 24 লাখ হয়ে গেছে, আর কিছুক্ষণ আগে ছিল কত, 38 লক্ষ। তার মানে বোঝা গেছে যে আপনি যদি মানুষকে বেশি দেখাইতে চান, একজন মানুষকে যদি বেশি দেখাইতে চান সেম বাজেটে, তখন আপনার রিস্ক কমে যাবে। আর আপনি যদি রিস্ক বাড়াইতে চান, তখন আপনার কি করতে হবে, একজন মানুষকে কম দেখাইতে হবে। এই কারণে আমরা কি করি, এই ফ্রিকোয়েন্সি কন্ট্রোলটা করি। যদি আপনার উদ্দেশ্য থাকে রিস্ক বাড়ানো, তাহলে আপনার ফ্রিকোয়েন্সি কমাই দিতে হবে, মানে মানুষকে কম দেখাইতে হবে। আর যদি আপনার উদ্দেশ্য থাকে মানুষকে বেশি দেখানো, তাহলে আপনার রিস্ক কমাই দিতে হবে। এতটুক জিনিস আপনারা বুঝতে পারছেন কিনা সেটা বলেন। এটা করলে প্রফিট কি স্যার? স্যার বুঝছি না। একটা এটা করলে প্রফিট কি আছে? প্রফিট কি আছে? আচ্ছা, আমি যদি বলি যে আপনার একটা অ্যাড, আপনি মনে করেন একটা নতুন আপনার বিজনেস, এই বিজনেসটা আপনি মনে করেন নতুন লঞ্চ করছেন। না, আই এম আস্কিং টু ইউ হুইচ ইজ দ্য বেস্ট, হুইচ ইজ দ্য নো নো বেটার? নো নো নো, এখানে আপনি বলতে পারবেন না, আমি নিজেও বলতে পারবেন না কোনটা বেটার। আমি বলছি না যে এই জিনিসটা ডিপেন্ড করে আপনার অডিয়েন্সের বিহেভিয়ারের উপর। No, actually, I was wondering if you not mind, I would like to say something to you. If you are the particular digital marketing agent, then I'm deciding to you, uh, what should you do? কোন ক্ষেত্রে? মানে আমি যদি ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবে কাজ করি, তাহলে আমি এখানে ধরুন কোনটা করব? ধরুন আমি একজন আইটি টেক সলিউশনে, আমি একটা আইটি কোম্পানির ওনার করছি। আমি আপনাকে দিলাম অ্যাজ এ এজেন্ট হিসেবে, যে আপনি আমার ডিজিটাল মার্কেটিং এটা আপনি অ্যাডটা চালু করুন। তখন আপনি আমার রিচটা বাড়ানোর জন্য ওটা
করবেন নাকি ক্যাপে করে দেবেন? আপনার উদ্দেশ্য, কোনটাতে না ভালো না না হবে, মানে এখন কোনটাতে আপনি, করলে? আমি আপনাকে কথা একটা জিনিস বলি যে আপনার অডিয়েন্স কোনভাবে বেশি কনভার্ট হবে আপনি মনে করেন যে বেশি মানুষকে দেখাইলে আপনার অডিয়েন্স কনভার্ট হওয়ার বেশি পসিবিলিটিস আছে, নাকি এক মানুষকে অনেকবার দেখাইলে পসিবিলিটিস আছে, সেটা বলেন। আমি তো সেটা আপনার এক্সপিরিয়েন্সে আমি আপনি বলুন। আমি বলি, আমি ডিজিটাল মার্কেটার, আপনার ব্যবসা কখনো আমি করি নাই। ওকে, তো ফার্স্ট টাইম আমি কি করি, আমার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের কাছ থেকে আসলে আমি জানতে চাই যে বেশি রিচ হইলে আপনার অডিয়েন্স বাড়ার সম্ভাবনা আছে, নাকি একজন মানুষকে বেশিবার দেখাইলে আপনার সম্ভাবনা আছে। তো ক্লায়েন্ট হিসেবে আপনি একটা অ্যান্সার দেন। ক্লায়েন্ট হিসেবে, বলেন। ওকে। তো ধরেন আপনি আমি চাই যে হ্যাঁ, আহ, আমি চাই যে মানে প্রেফার কাস্টমার আসুক, এই নয় যে ভুলভাল লোকের কাছে চলে যাক, মানে বয়স্ক লোকের কাছে চলে যাক, বা ফার্স্ট টাইম আপনি ওইটা মানে ই করতে পারবেন না। আমি আমি ষাটের আমি উপরে লোকের বলতেছি, কাছে আমি চলে যাক। লেট মি ফিনিশ, আমি এখনো ইনিশিয়াল পর্যায়ে আছি। আই অ্যাম ইন দ্য টপ অফ ফানেল, টপ অফ দ্য ফানেল। ওই যে কালকে যেটা বলছিলাম যে টপ ফানেলে আমরা সব ধরনের কাস্টমার নিয়ে কাজ করি। যখন আমরা মিডল ফানেল, বটম ফানেলে যাই, তখন আমরা স্পেসিফিক কাস্টমারকে নিয়ে কাজ করি। তো টপ ফানেলে যখন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই, তখন সব মানুষকেই আমার একটা দেখাইতে হয়। ওকে, তো ফার্স্ট টাইম আপনার ব্যবসা সম্পর্কে মানুষ জানে না, তখন আপনার উদ্দেশ্য কী হবে? তখন আমার উদ্দেশ্য হবে যত বেশি রিচ হয় তত বেশি এক্স্যাক্টলি। ভালো। তখন আমরা কি করব, এই যে ফ্রিকোয়েন্সি টাইমটা আছে না, ফ্রিকোয়েন্সি টাইমটা কমাই দিব, ফ্রিকোয়েন্সি টাইমটা কমাই দিয়ে রিচ বাড়াই দিব। আমার কথা বুঝতে পারছেন? এরপর আসেন, এটা করার পর যখন আমরা মিডল ফানেলে আসব, যে আমরা জানি আমার একটা স্পেসিফিক অডিয়েন্স আছে, মানে লয়াল অডিয়েন্স আছে, যারা কিনা আমার প্রিভিয়াস একটা ভিডিও দিছিলাম, সেই প্রিভিয়াস ভিডিওতে অনেকেই 80%-এর উপর আমার ভিডিওটা দেখছে। তো ওই হুম অডিয়েন্সকে নতুন একটা ক্রিয়েটিভ দিয়ে, নতুন ধরনের অফার দিয়ে যদি বারবার তার সামনে আমি একটা অ্যাড শো করাইতে পারি, তাহলে একবার না হোক, দ্বিতীয়বার না হোক, 5বার না হোক, 10 টাইমসের সময় আমার মানে প্রোডাক্টটা পারচেস করার পসিবিলিটিস আছে। তো ওই ধরনের ক্ষেত্রে আমরা হুম কী হুম করব, ক্যাপ, এই যে ফ্রিকোয়েন্সিটা বাড়াই দিব। আমার কথাটা ক্লিয়ার? ইয়েস স্যার। মানে এটা রিচের পরে, আফটার রিচের পরে ইয়েস, তারপরে করবেন, ইয়েস, তাই তো? জি, হুম। ঠিক আছে। এবার আমার এখানে প্রশ্ন হলো, যেটা এটা ওই টার্গেট যেটা প্রথম বাটনটা, হ্যাঁ, হুম ওই ওই টার্গেট প্রথম বাটনটা মানে রিচ করার জন্য ওটা কত দিন বা কত মাস চালাতে হবে? এটা কত দিন বা কত মাস, আপনি আপনার যতক্ষণ না এস্টিমেট অডিয়েন্স সাইজ ফুলফিল না হচ্ছে, যে আপনি চাচ্ছেন যে আমার আসলে এই পোস্টে এঙ্গেজমেন্ট লাগবে, অথবা আপনি একটা ভিডিও দিলেন, ভিডিওতে ধরেন আমার ভিউজ লাগবে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, এরকম একটা এস্টিমেট আচ্ছা সাইজ যতদিন না আচ্ছা আপনার ফুলফিল হচ্ছে, ততদিন আপনার এটা চলবে। ওকে, আচ্ছা। যতক্ষণ না আপনি একটা এবার এখানে আমার একটা প্রশ্ন হুম, আছে। আমার প্রশ্ন। আপনি বলে যান, তারপরে আমি না, বলছি। শেষ করেন আপনি। আচ্ছা, এটা তো অ্যাডের ক্ষেত্রে বলছেন। জি, অ্যাডের যদি ক্ষেত্রে। কোনো ব্যক্তি ফেসবুকে একটা ভিডিও অ্যাডভার্টাইজ করতে চায়, কোনো কাস্টমার বলে যে আমার এই ভিডিওটা অ্যাডভার্টাইজ করুন, হুম, তো তাহলে রিচ করার জন্য কি ওই টার্গেট যে বাটনটা আছে ওটা দিয়ে কি মানে কন্টিনিউয়াসলি মানে রিচ করিয়ে যেতে হবে? রাইট। আপনারা যারা নতুন শিখতেছেন, আপনাদের এত কিছু করার দরকার নেই। আপনারা জাস্ট কী করবেন, 2 টাইমস এভরি 7 ডেজ, বাই ডিফল্ট এটা থাকে, এটাই রেখে দিবেন। ওকে, আর কোনো কিছু করার প্রয়োজন নাই। এরপর আপনি যখন একটা অ্যাড রান করবেন, এখনও তো অ্যাড রান করেন নাই, তো অ্যাড রান করার পর আপনি নিজেই আসলে আইডিয়াটা পেয়ে যাবেন এখন আমার আসলে কি করা উচিত। বুঝতে পারছেন? জাস্ট ফর নাও আপনি এই 2টা টুলসের কাজ শিখে রাখেন, পরবর্তীতে যখন নিজের একটা কাজ শুরু করবেন, তখন আপনি আস্তে আস্তে আইডিয়া পেয়ে যাবেন। ওকে, তো ইন জেনারেল এটাই জানিয়ে রাখেন যে আমরা টার্গেট মেথড, এই যে টার্গেট ফ্রিকোয়েন্সি রাখবো 2 টাইমস এভরি 7 ডে, এটা হলো আমরা সবাই রাখি নর্মালি। তো এটা আপনারা সবাই রাখবেন, আর কিছু করার দরকার নেই। এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এখন আরেকটা জিনিস দেখেন, সেটা হলো যে এখানে একটা সিপিএম আসছে। সিপিএম কি?
অলরেডি বলছি যে কস্ট পার মিলে। এখন আমি এই অ্যাডের ক্ষেত্রে রিজার্ভেশন দিচ্ছি। আচ্ছা, এই জিনিসটা আমি একটু পরেই আলোচনা করি, আমি এটা সেট আপটা শেষ করি। যে আমি দিলাম যে টার্গেট অডিয়েন্স 2 টাইম এভরি 7 ডেজ। এখন আমি যদি একটু মোড়ে আসি, মোড়ে আসার পর বিড স্ট্র্যাটেজি এখানে আছে। বিড স্ট্র্যাটেজি অবশ্যই অটোমেটিকলি থাকবে। কেন অটোমেটিক? কারণ আমরা ফেসবুককে ডিসাইড করতে দিছি যে কোনটা ভালো হবে আর কোনটা ভালো হবে না, তো ফেসবুকে আমার জন্য করে দেবে। এগুলো আর কোনো কিছু চেঞ্জ করাও যাবে না, বাই ডিফল্ট যেরকম আছে এরকমই থাকুক। এরপর আসেন অ্যাড সিকোয়েন্স, এগুলো কিছু করার দরকার নেই। এখন আসেন শিডিউল, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কেন? যে এইখানে আপনি আসলে বইলা দিবেন যে আপনার অ্যাডটা আসলে কতদিন চলবে আর কত দিনের জন্য আপনি আপনার এই অডিয়েন্সগুলোকে রিজার্ভ করে রাখবেন। তো এখানে আছে যে মার্চ 9, 2026 টু 15। তো আমি চাই যে 1 মাসের জন্য আমার অডিয়েন্সটা রিজার্ভ করার জন্য। তো এখানে স্টার্ট 9 মার্চ আছে। তো আমি একটা কাজ করি, আমার অ্যাডটা এই মাসে আমি চালাতে চাচ্ছি না। দেখি এটা চেঞ্জ করা যায় কি না। 4 দিই। ওকে, এটা চেঞ্জ করা যাইতেছে না সামহাউ, দাঁড়ান এখন বাড়াই। ওকে সরি, আমার আসলে এটাকেই করা লাগবে আগে। মার্চ, এপ্রিল 30 এখন করা যাবে। ওকে, এখন ব্যাপারটা হইল কি যে আমি আমার অ্যাডটা শুরু করব এপ্রিলের 1 তারিখে এবং শেষ করতে চাই এপ্রিলের 30 তারিখে। ওকে, তো ফেসবুকের কাছে সরি এপ্রিল সিলেক্ট হয়নি, মে হয়েছে, এপ্রিল। ওকে ওকে, তো ফেসবুককে আমি বলে দিচ্ছি যে তুমি আমাকে কি করো যে 1 মাসের একটা অডিয়েন্স রিজার্ভ করে দাও এপ্রিলের 1 থেকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত। এখন রাইট সাইডে আসেন, একটা অপশন আছে হলো বাজেট। এখন বাজেট দেখেন, এখানে দুইটা অপশন আছে। আপনি আপনার অডিয়েন্সটা নিতে চাচ্ছেন আপনার বাজেটের উপর নাকি রিচের উপর। লেটস সে আমি রিচের উপর নিতে চাচ্ছি। ফেসবুককে আমি এখন বলে দিব যে আমি চাচ্ছি যে তুমি আমার একটা 2000 পিপুলের কাছে শো করবা, সরি 2 লক্ষ। এখানে একটা জিনিস মনে রাখেন যে আমি দেখেন একটু ব্যাক স্পেস দিই, এখানে একটা কথা বলছে যে রিজার্ভেশন ক্যাম্পেইন মাস্ট রিচ এ মিনিমাম 2 লাখ পিপল। দ্যাট মিনস যে আপনার এই রিজার্ভেশনে আসতে হলে মিনিমাম 2 লক্ষ পিপলকে রিজার্ভ করতে হবে, এর কম কিন্তু পারবেন না। তো সর্বনিম্ন 2 লাখ বলছে, আমি 2 লাখই সিলেক্ট করলাম। 2 লাখ সিলেক্ট করার পর এখানে একটা বাজেট দিছে ওরা। বাজেট কত দিছে যে এই একটা যদি আমি চালাইতে চাই তাহলে আমার খরচ করতে হবে ৭৪,৬৬০ টাকা। এখানে হলো পয়েন্টটা কি, আমরা যখন এতদিন অকশন মেথডে অ্যাড চালাইছি, অকশন মেথডে কিন্তু আমাদের আসলে দৈনিক আমি যদি ১২৫ টাকাও বাজেট ধরি, ২০০ টাকাও বাজেট ধরি, তাও কিন্তু আমি অ্যাড চালাইতে পারবো দৈনিক। হ্যাঁ, কিন্তু অকশন মেথডে কিন্তু এটা পসিবল না। অকশন মেথডে যদি অ্যাড চালাইতে হয় তাহলে আপনার বাজেটটা হিউজ রাখতে হবে। যেমন এখানে আমি সর্বনিম্ন অ্যাড চালাইতে হলে কত সিলেক্ট করতে হয়েছে, ৭৪,০০০ টাকা। সর্বনিম্ন আপনি যদি ৭৪,৬৬০.20 যদি দেন তাহলেই আপনি এই অ্যাড চালাইতে পারবেন, আদারওয়াইজ চালাইতে পারবেন না। এরপর ও বলতেছে যে এস্টিমেট অডিয়েন্স সাইজ, আমি যে অডিয়েন্স দিছি এখন আমি কোনো অডিয়েন্স দিই না, জাস্ট বাই ডিফল্ট একটা দিয়ে দিছে। তো এটার উপর ভিত্তি করে ও বলতেছে যে এস্টিমেট অডিয়েন্স সাইজ হবে 61 to 72 মিলিয়ন। ওকে, এরপর অ্যাভারেজ ফ্রিকোয়েন্সি, এখন দেখেন অ্যাভারেজ ফ্রিকোয়েন্সিও দেখাইতেছে 6.2 টাইমস। দ্যাট মিনস যে আমি তো এখানে টার্গেট দিয়ে দিছি, তাই না? টার্গেটে বলছি যে তুমি সপ্তাহে 2 দিন মানে 2 বার আমার অ্যাডটাকে দেখাবা, কিন্তু সে কী করছে এখানে কি দেখাইছে 6.2 টাইমস দেখাইতেছে। এটার মানে কি? এটার মানে হইলো সাপ্তাহিক কোনো হিসাব না। এটার মানে হইলো যে আপনি একটা যেই ডেটা দিয়েছেন 1 মাসের যে ডে, এই যে এপ্রিলের 1 থেকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত যেই টাইমটা দিয়েছেন সেই টাইমে একজন ব্যক্তি অ্যাভারেজ 6 বার আপনার একটা দেখবে, সেটাই বুঝাইতেছে।
এরপর আরেকটা জিনিস আছে সিপিএম। সিপিএম কি অলরেডি বলছি যে কস্ট পার মিলে, যে পার 1000 ইমপ্রেশনে আপনার কত টাকা কাটবে। তো এই সিপিএম এর এটাও বলে দিছে যে 1000 বার ইমপ্রেশন আসলে আপনার অ্যাডের পিছনে ফেসবুক 61 টাকা 99 পয়সা করে কাটবে। দ্যাট মিন্স 62 টাকা কাটতেছে ফেসবুক 1000 বার ইমপ্রেশন হইলে। তো এই হইলো আপনার ডাটা। এইভাবে আপনার কি করতে হবে, আপনার একটা রিজার্ভ করতে হবে। এরপর আমি একটু যদি নিচে আসি, নিচে আসলে কি হইতেছে যে আমার অডিয়েন্স সিলেক্ট করার আসছে। এখন তার আগে একটা জিনিস দেখি, 2 মিনিট আছে, আমি নতুন লিঙ্ক দিচ্ছি, চটপট ঢুকে যান। ওকে, এখন আমার এখান থেকে কি করতে হবে, অডিয়েন্সটা সিলেক্ট করে দিতে হবে। এডিট অডিয়েন্সে ক্লিক করি। এডিট অডিয়েন্সে ক্লিক করার পর এখানে আমার অডিয়েন্সগুলো দেখাইতেছে। তার আগে একটা জিনিস করে নিই যে আমার পেজটা ঠিক আছে কিনা। কালিমোশন ভয়েস এখানে আমি অ্যাড রান করতেছি। আপনারা কি আমার কথা শুনতেছেন কিনা একটু কাইন্ডলি একটু বলেন, কেউ একজন বলেন। জি স্যার, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। আচ্ছা, এখন এখানে দুইটা অডিয়েন্স, একটা হলো ক্রিয়েট নিউ অডিয়েন্স, আর একটা কি ইউজে সেভড অডিয়েন্স। তো ইউজে সেভড অডিয়েন্স দিলে কি হবে, ওই যে আমরা আগে একটা অডিয়েন্স বানাই রাখছিলাম সেই অডিয়েন্সটা দেখাবে। আর ক্রিয়েট নিউ অডিয়েন্স দিলে এই যে নতুনভাবে আমার সেট করতে হবে। এর আগে লোকেশন, এজ, জেন্ডার, ল্যাঙ্গুয়েজ এই দুইটা জিনিস দেওয়ার আগে আমার একটা করতে হবে, সেটা হইলো যে আমি একটা কাস্টম অডিয়েন্স, ওই যে তো ফার্স্ট টাইম বানাইলাম, যে কাস্টম অডিয়েন্সটা কী ছিল বলেন তো, মনে আছে? এই যে দেখেন, কাস্টম অডিয়েন্সটা একটা বানাইছিলাম যে আমি আমার অ্যাডটা দেখাইতে চাই শুধুমাত্র এই অডিয়েন্সকে। এই যে দেখেন যে DM60 অনলাইন টেস্ট, এই অডিয়েন্সটা বানাই নিছিলাম, রাইট? তো শুধুমাত্র এই অডিয়েন্সকে আমি আমার অ্যাডটা দেখাইতে চাই। তো এই কাস্টম অডিয়েন্সে এসে এই DM60 অনলাইন টেস্ট এটা অলরেডি রেডিও হয়ে গেছে। এখানে যদি আমি সিলেক্ট করি তাহলে কি হয়ে যাবে, এই অডিয়েন্সটা এখন সিলেক্ট হয়ে গেল। ওকে, তাহলে এই অডিয়েন্সটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি চাইলে আরও কিছু অডিয়েন্স এখান থেকে আবার করতে পারি। তো এগুলো কিছু করার দরকার নেই, এটা থাকুক। এটার পাশাপাশি আপনি আরও চাইলে যে লোকেশন সিলেক্ট করে দিতে পারেন, যে আপনি কোন লোকেশনে আপনার একটা দেখাইতে চাচ্ছেন এই অডিয়েন্সের। তারপরে এদের এজ, জেন্ডার, আরও আপনি এগুলা ডিটেলসে টার্গেট করতে পারেন। কিন্তু আমি চাচ্ছি যে না, এগুলো আর কোনো কিছু করব না, জাস্ট শুধুমাত্র ওই ভিডিও থেকে যারা আলাদা হয়েছে সেই আলাদা করা অডিয়েন্সকে আমার একটা দেখাবো। কিন্তু এটা যখন আমি সিলেক্ট করলাম, একটা জিনিস আসলে হয়েছে, সেটা হলো ডান দিই। ডান দেওয়ার পর নতুন অডিয়েন্স অনুযায়ী আমার এই যে রিজার্ভেশনের যে ডাটা, সেই ডাটাটা এখন আপডেট হবে। আপডেট কি, যে এখানে আপডেটে বলতেছে যে দ্য কনফিগার্ড অডিয়েন্স ইজ নট ভ্যালিড। কারণ কি, কারণ হইল একটু লক্ষ্য করেন, আমি যে কাস্টম অডিয়েন্সটা বানাইছিলাম সেই কাস্টম অডিয়েন্সের সাইজ হলো খুবই ছোট। ওকে, আমি আবার এডিট অডিয়েন্সে আসি। এডিট অডিয়েন্স এখানে সিলেক্ট করলে একটা জিনিস দেখতে পারবেন, আচ্ছা এটা আমি কেটে আবার একটু দেখাই। এই যে এইখানে সিলেক্ট করলে এই যে রাইট সাইডে একটু দেখেন যে সাইজ কত, বিলো 1000। দ্যাট মিন্স আমরা এখানে যখন রিজার্ভেশন করব, তো রিজার্ভেশনে অবশ্যই আমার কি লাগবে, অডিয়েন্সের সাইজ মিনিমাম 2 লাখ লাগবে। এখন এই অডিয়েন্সের সাইজ যদি 2 লাখ না হয় তাহলে কখনোই আপনি রিজার্ভ করতে পারবেন না, এই কারণে আপনার একটা ইরর দেখাবে। তো আমি আমার ভিডিওতে কত মনে হয় কয়েকজন এঙ্গেজমেন্ট হয়েছিল, এখন ওই কয়েকজনের ভিতরে আমার এটার অডিয়েন্স সাইজ 95% দেখছে হলো 1000-এর নিচে। তো এই অডিয়েন্স দিয়ে আমি আসলে অ্যাড রান করতে পারবো না। এই কারণে আমি বলছি যে আপনার ফার্স্টে যখন একটা অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন চালাবেন, তো ওই ক্যাম্পেইনে অবশ্যই চেষ্টা করবেন যে রিচ প্রায় 5-6 লক্ষ বা 10 লক্ষ পর্যন্ত নিয়ে যেতে। তো ওই ধরনের এত বড় যদি রিচ নিয়ে যেতে পারেন তাহলে কি হবে, ওইখানে একটা ভালো একটা ডাটা
তৈরি হবে, ওই ডাটাকে পরবর্তীতে এইভাবে কাজে লাগাইতে পারবেন। তো আমি জাস্ট ওইটা দেখাই দিলাম, এই ওয়েতে আজীবন আপনারা কাজে লাগায়েন। তো আমি এখন আর আসলে এই অডিয়েন্সটা করতেছি না, এটা আমি বাদ দিই। জাস্ট কাস্টম অডিয়েন্সটা কীভাবে বানানো যায় সেই ওয়েটা আমি আপনাদের শিখাইলাম। তো এখন আসেন আমি কোন অডিয়েন্সটা ব্যবহার করব। অডিয়েন্স হলো একটা আমার এখানে তৈরি করা আছে, এই অডিয়েন্সটা আমি সিলেক্ট করি। এই যে আপনাদের ওই যে লাস্ট ক্লাসেই তো এই যে সিইও, ফাউন্ডার, হিউম্যান রিসোর্স এগুলোই করছিলাম সেইটা। তো সেভড অডিয়েন্স যেটা দিছি আমি ডাটা, এই অনুযায়ী আমার বলতেছে যে বাজেট আমার এখন ৭৫,০০০ খরচ করতে হবে, আমার সিপিএম আসবে এত, অ্যাভারেজ ফ্রিকোয়েন্সি আমার এত দেখাবে, সেই এস্টিমেট একটা রেজাল্ট দেখালো। এখন আসেন, এটা সব কিছু ঠিক, সো ফার সো গুড, এখন আর কিছু করতে হবে না। এখন যেটা করতে হবে যে অ্যাড ফরম্যাট, যেহেতু আমার অ্যাডটা আমি আসলে ভিডিওতে দেখাইতে চাইতেছি, তো অ্যাড ফরম্যাট এখানে অনেকগুলো আছে, যে শুধুমাত্র ভিডিও, তারপর 360 ডিগ্রি ভিডিও দেখাইতে চান কিনা, যদি চান তাহলে এটা সিলেক্ট করে দিবেন। এই যে সিলেক্ট হয়ে গেল। এরকম করে স্টোরিজ, ক্যারোজেল, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আছে। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স কি? ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স হলো যে আপনার ইমেজ অথবা ভিডিওটা দেখে যদি কেউ ক্লিক করে, তাহলে কি করবে, ফেসবুকের ভিতরে একটা নতুন ল্যান্ডিং পেজ তৈরি হয়ে যায়, মানে ওপেন হয়ে যাবে, যে আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ ওপেন হয়ে যাবে, এটাকে বলা হয় ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। ওকে, তো এগুলো আমি আসলে কিছু করতেছি না, আমি জাস্ট আমার একটা ভিডিও আকারেই মানুষকে দেখাইতে চাচ্ছি, তো ভিডিও সিলেক্ট করে দিলাম। এরপরে আসেন প্লেসমেন্ট, এগুলো সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে। আমরা চেষ্টা করব যে প্লেসমেন্ট অলওয়েজ অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রাখার জন্য। কেন? কারণ হলো যে ফেসবুকের এআই অ্যালগরিদমই আসলে ডিটারমাইন করবে যে কোন প্লেসে আপনার অ্যাডটা দেখানোটা বেস্ট হবে, তাই এটা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট থাকুক। বাস, এই হইল আমার টার্গেটিং শেষ হয়ে গেল। এটা যখন কমপ্লিট হবে, নেক্সট স্টেপ রিভিউ অ্যান্ড রিজার্ভ। ওকে, তো এই জিনিসটা এখন লোড নিতেছে না, লোড মানে এই যে চলে আসছে, রিভিউ অ্যান্ড রিজার্ভের অপশন চলে আসছে। এখন এখানে ক্লিক করেন, ক্লিক করার পর রিজার্ভ অ্যাড সেট এখানে ক্লিক করতে হবে, আমার কনফার্ম করতে হবে। যে এটা কনফার্ম করার ফলে আমি ওর করলাম যে আমি এই অ্যাড সেটটা রিজার্ভ করলাম, ডিক্লেয়ার করলাম। বাস, অ্যাড সেট রিজার্ভ করা শেষ। এখন আমার নেক্সট অপশনে আসি। নেক্সট অপশনে সেই পুরানো জিনিস, যে আপনি আপনার অ্যাডটা আসলে মানুষের সামনে কিভাবে দেখাবেন, সেইটা অ্যাড প্রিভিউতে ক্লিক করেন। অ্যাড প্রিভিউতে ক্লিক করার পর এই যে আপনি কোন প্রোফাইল থেকে আপনার অ্যাডটা দেখাবে সেটা দেখাচ্ছে। এরপর ক্রিয়েট অ্যাড সেটআপ, যে আপনি নতুনভাবে অ্যাড বানাবেন নাকি পুরাতন পোস্ট করবেন। আর ইউজ ক্রিয়েটিভ হাফ মোকআপ, এটা আমি এখন দেখাচ্ছি না, কেন? এটার জন্য আপনার পিক্সেল সেটআপ করা লাগবে, তো আপাতত পিক্সেল সেটআপ দেখাচ্ছি না। তো এই গেল। এরপর এখানে আপনি আপনার ভিডিও আপলোড করে দেন, এগুলো অলরেডি জানেন। এগুলো সব কিছু ঠিকঠাক করার পর আপনার যখন ক্রিয়েটিভও সেট হয়ে যাবে, পাবলিশ করে দিবেন, হয়ে যাবে কাজ। তো এই হইল আপনার রিজার্ভেশন মেথড এবং কিভাবে কাস্টম অডিয়েন্স বানাবেন সেই জিনিসটা। এখন আপনি আপনাদের কোশ্চেন বলতে পারেন। কার কি কোশ্চেন আছে বলেন আমাকে। আগে সবার বলা হয়ে যাক, তারপর বলবো। হ্যাঁ, বাকি সবাই বলেন। কারো কিছু বলার নাই? সবাই পারে আসলে, ঠিক আছে, আপনি বলেন। স্যার, হুম। বলছি যে আমি এটা আপনার এটা দেখছি তো, আমি একটা অ্যাড রান করাতে চাই, সেটা কি সম্ভব? ইজ ইট পসিবল ফর দ্যাট? রান মানে করাতে চান আমি মানে? আপনাকে দিয়ে আমি আমাকে মানে একটা দিয়ে অ্যাড রান করাতে চাই। আমাকে দিয়ে আসলে পারবেন না, কারণ আমি আসলে সারাদিন খুব ব্যস্ত থাকি। এটা আসলে বললো না না, আমি করব, হ্যাঁ, আমি আপনি করব, করেন, আপনি মানে করেন। এটা লাইভে আপনি সবাই, মানে কিন্তু আপনি এটা আমাদেরকে এটা লাইভে শেখাবেন। ওকে, ধরুন আমি পার ডে 200 টাকা করে একটা
এটা চালানো শিখবো। হুম হুম এটা যেটা আপনি শেখাচ্ছেন না, সেটাই আমি আপনি চাইছি যে এটা লাইভ। প্র্যাকটিক্যালি শিখতে। ওকে ফাইন, তাহলে আপনি নেক্সট ক্লাসে একটা অ্যাড সেট আপ করে সবাইকে দেখান এখানে, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে, আমি এটা চাইছি যে কি একটা অ্যাড রান করে আমি ব্যাপারটা দেখতে চাই যে কীরকম পারফরমেন্স আসে, তাই তো? মানে প্র্যাকটিক্যালি শিখতে চাই। ঠিক আছে, আপনি তাহলে একটা কাজ করবেন। না, হ্যাঁ, প্র্যাকটিক্যালি শিখতে চাইছি। বুঝতে পারছি। এই জন্য আপনি যে একটা যে রান করবেন করবেন আগেই নিজের মতো সব কিছু কী করবেন, প্ল্যান করে রাখবেন। আপনি এখানে কি ক্রিয়েটিভ দিবেন না দিবেন, এই যে মাঝখানে যে বন্ধটা থাকবে একদিন, এই বন্ধতে কাদের টার্গেট করবেন না করবেন এগুলো অলরেডি শেখানো হয়ে গেছে আপনাদের। এই অনুযায়ী আপনি সব কিছু প্ল্যান করে রাখবেন, কোথায় কি বসাইতে হবে না বসাইতে হবে। জাস্ট ক্লাস টাইমে আপনি আপনার স্ক্রিন শেয়ার করে আমাদের দেখাবেন, আমরা দেখব, যেখানে যদি অসুবিধা ফেস করেন সেটা আমরা হেল্প করব, তাহলেই হয়ে যাবে। তারপর পাবলিশ করলেন, এরপরে দেখেন কীরকম আসে, রেজাল্ট আসে, ঠিক আছে? আচ্ছা, আমি আমার আপনি আমাকে একটু জিমে একটা করবেন, আমি আপনাকে একটু পার্সোনালি ওটা একটু দেখাতে চাই। কোনটা? এই আমার ওটা ক্রিয়েট করেছি, ওটা একটু দেখাতে চাই। মানে আই জাস্ট ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ, আচ্ছা আপনি ইফ ইউ স্ক্রিন, পারমিট টু আচ্ছা আপনি আমাকে পার্সোনালি। স্ক্রিন শেয়ার মানে স্ক্রিনশট পাঠাই রাখেন হোয়াটসঅ্যাপে, আমি এটা করে দিব না, রিভিউ করে দিব না। ওকে, যদি এখানে, স্ক্রিনশট পাঠাবো তো? হ্যাঁ স্ক্রিনশট পাঠাই রাখেন আপনি। আচ্ছা ঠিক আছে, আপনাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি হ্যাঁ তাহলে আমি হোয়াটসঅ্যাপ আপনাকে করে স্যার। দেন। ওকে, এর পাশাপাশি আর কার কি বলার আছে একটু বলেন কাইন্ডলি, অনেক রাত হয়েছে। হ্যালো, জি বলেন। আমরা যদি এখন এই ইগুলা একটা করতে যাই, প্র্যাকটিস করতে যাই, তাহলে কি আমাদের এই টাকা কাটবে? এটা করতে হবে? হ্যাঁ অবশ্যই আপনার শুধু টাকা কাটবে না, অবশ্যই আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। তাই? জি, তাহলে কি আমরা প্র্যাকটিস করব কিভাবে? সেটার জন্য ডুয়েল কারেন্সি কার্ড কিনেন, বানান। পাসপোর্ট আছে আপনার? না। তাহলে পাসপোর্ট বানাইতে হবে। ওরে আল্লাহ, তাহলে এই কাজ আমরা কিভাবে করব? কাজ এই যে শিখে রাখলেন, এখন আপনার নাই, হুম। আপনার ক্লায়েন্টের যখন পাবেন তখন তারটা অ্যাক্সেস নিয়ে সেট আপ করে দিবেন। আর স্যার আরেকটা কথা, ওই যে বিগত ক্লাসের কাজগুলা যেগুলো আমরা দেখলাম, ওই যে টার্গেট ক্যাপ, এগুলা গত ক্লাসের কাজগুলাও, হুম, এগুলো আমরা কিভাবে প্র্যাকটিস করব? মানে এগুলো তো একবার বুঝার ব্যাপার, প্র্যাকটিস করার কিছু আছে এখানে? অবশ্যই তো। আপনি এখন বুঝলেন, বুঝে এখন ওইটা কিভাবে সেট করলাম সেটা যদি নিজে নিজে না করলেন তাহলে পারবেন কিভাবে? আমার এটার মধ্যে তো ওই যে পেজ খুলে তো সেট করা হয়েছে না হুম এগুলা, হুম তাহলে পুনরায় কিভাবে করব? পুনরায় বলতে? যেমন একবার তো সেট করলাম আমরা, হ্যাঁ আবার নতুন আবার এখানে ক্রিয়েট, আবার প্র্যাকটিস করব, এই তখন যে আবার এই আবার যে আপনি ওগুলা। করবেন, এখানে ক্রিয়েট অপশন আছে তো বারবার আপনি ক্রিয়েট করেন, সমস্যা নাই তো। অথবা ও ওইটাকে আচ্ছা, এডিট করেন, এই যে এখানে এডিট বাটন আছে, অথবা এই যে ক্রিয়েট বাটন আছে। ওকে, প্রবলেম নাই হ্যাঁ তো। হ্যাঁ, এই তো, ওকে। ঠিক আছে। আর শুধু অ্যাডের বেলায় হ্যাঁ টাকা কাটবে, কার্ড থাকতে হবে? হ্যাঁ তা তো অবশ্যই, ফেসবুকে টাকা না দিলে সে পারফরমেন্স দেখাবে কিভাবে আপনাকে? তাহলে এটা এটা শেখা যাচ্ছে না? আপাতত না, যাদের আছে তারা শিখতে পারবে। এই যে অর্ঘ্য ভাই সে করতেছে, তারটা দেখেন তাইলেই বুঝতে পারবেন নেক্সট ক্লাসে, ওকে ঠিক আছে? ওকে। আর এটা কি মানে আমরা যখন কাজটা করব, এই যে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, হুম শুরু করব যখন, হুম তখন কি আমাদের একটা ডান করতে হবে? ডান বলতে পাবলিশ? হ্যাঁ, পাবলিশ করতে হবে আপনাকে তো এটা? নিবেই তো পাবলিশ করার জন্য, পাবলিশ করে পারফরমেন্স নিয়ে আসার জন্য। আপনাকে তো, তখন কি হ্যাঁ, তখন কি আমাদের পাসপোর্ট বা ওই ডুয়েল কারেন্সি না কার্ডটা সে কি লাগবে? নট নেসেসারি, যদি আপনার ক্লায়েন্টেরই থাকবে সব কিছু। হ্যাঁ, যদি ক্লায়েন্টের থাকে, তাদেরটা নাম্বার দিবে, আমি শুধু হ্যাঁ তাদের কাজটা ওই করে যে দিব। যেভাবে অ্যাড অ্যাক্সেস নিলাম না, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে দেখাইলাম, পেজের অ্যাক্সেস নেওয়া দেখালাম, ওইভাবে জাস্ট আপনি হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সেসটা নেবেন, নিয়ে ওর অ্যাড অ্যাকাউন্ট দিয়েই আপনি এই সেট আপটা করে পাবলিশ করবেন, টাকা ওর অ্যাকাউন্ট থেকে কাটবে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। স্যার আমারও কি স্যার পাসপোর্ট দেখাতে হবে স্যার? আপনার কি ডুয়েল কারেন্সি কার্ড? ডুয়াল কারেন্সি কার্ড বলতে মাস্টার কার্ড বা ভিসা কার্ড, না ওইটা দিয়ে কি এটা ডলার বলতে স্পেন্ড চাইছেন? করা যায় কি না? হ্যাঁ, ডলার স্পেন্ড করা যাবে। হ্যাঁ তাহলে তো হয়েছে, আপনি আপনার করা যাবে। অ্যাড অ্যাকাউন্টেই করবেন, এই যে এখানে আছে না বিলিং অ্যান্ড পেমেন্টে, বিলিং অ্যান্ড পেমেন্টে এসে আপনার ওই যে কার্ডটা অ্যাড করবেন, আপনি নিজে নিজেই করবেন, ঠিক আছে? আচ্ছা, মানে আমি পারবো স্যার এটা করতে? আরে পারবেন, এটা কি আহামরি কোনো কঠিন কিছু নাকি? বাচ্চা মানুষও পারে এগুলা।
জাস্ট এখানে যে ইনফরমেশন না, গুলো ওটা চাইছে। ইউপিআই নেই, ওটা হ্যাঁ, ইউপিআই নেই স্যার, না ওগুলা ইউপিআই নেই। এখন আপনি তো ইন্ডিয়ায়, তো আপনার দেখতে পারেন আমার তো ইউপিআই থাকবে না, কারণ আমি তো বাংলাদেশ থেকেই করতেছি। তো আপনার লোকেশন থেকে চেক করতে পারেন যে ওইটা আছে কিনা, থাকতে পারে হয়তোবা। আপনার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেখতে পারেন। আপনি কি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ইন্ডিয়া দিছেন? লোকেশন কোনটা আমি দিছেন আপনি? কিছুই করিনি, আমি জাস্ট আপনাকে, হুম। আমি কোনো কিছুগুলো সেট আপ করিনি, মানে আমি একটুখানি শুনেন। করেছিলাম, তো আমি আপনাকে ওটা দেখাতে চেয়েছিলাম যে আচ্ছা, ওটা ঠিকমতো পেরেছি কিনা, করেছি কিনা, সেটাই আর কি, বুঝছেন? আমি ওকে এগুলো দেখান, কিচ্ছু এখানে করিনি। এখানেই দেখাইতে পারেন, তো অসুবিধা নাই তো। আমি একটু বলি শুনেন। আপনি যেটা করবেন যে আপনার এই যে বিজনেস অ্যাকাউন্ট আছে না, বিজনেস পোর্টফোলিও, ওইখানে গিয়ে দেখাচ্ছি আমি তাহলে, আমি শেয়ার, শেয়ার করেন, আমি শেয়ার করছি, আমি শেয়ার ওয়েট, করেন। জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। দেখতে পাচ্ছেন স্যার? জি, জি। বিজনেস পোর্টফোলিওতে যান। ইয়েস স্যার। এই যে সেট আপ গুলোর কথা বলছিলাম, এই সেট আপ গুলো সবই, পেজ সেটআপ এগুলো ঠিক আছে, করেছি পেজ মোটামুটি। সেটআপ ঠিক আছে, আমি দেখছি এটা। হ্যাঁ, তো এখানে কোনো ইস্যু নেই। এটা 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 আমি দেখছি এটা। আপনি না, এসে এখানে যান। কোথায় ভুল এখানে আমার কোথায় ভুল হয়েছে সেটা না, সেটা না, দেখুন। আপাতত ঠিক আছে। এখন আপনি একদিনেই সব কিছু প্রফেশনাল লেভেল করতে পারবেন না। কারণ এখানে এই যে আপনার রিভিউ নেই, এইগুলো নেই, এগুলো কোথা থেকে আসবে? যখন আপনি কাজ শুরু করবেন, ক্লায়েন্ট আপনাকে রিভিউ দিবে, তখনই তো আসবে, তাই না? তো অ্যাজ ফর আচ্ছা। নাও ইটস গুড, ইটস ফাইন, নট গুড, ইটস ফাইন। ওকে, তো এখন আপনি ই করেন, আপনি আপনার অ্যাড ম্যানেজারে যান, মানে পোর্টফোলিওতে যান, এটা ঠিক আছে। মেটা বিজনেস সুইটে ঢুকেন আগে, সেটিংসে আসেন, বা নিচেও আছে, নিচে 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 আরও নিচে স্ক্রল ডাউন করেন আরও। এখানে নাই না, তাহলে এখানে তো সেটিং। স্যার। হ্যাঁ, হ্যাঁ, এই যে মেটা বিজনেস সুইটে আসেন। হুম, ওকে, এখান থেকে ওই যে আইটি টেক সলিউশন, ওইখানে ক্লিক করেন। ওইখানে বিজনেস পোর্টফোলিওতে কীভাবে যায়? এখানে না, এখানে এখানে স্যার। না, বিজনেস পোর্টফোলিওতে কীভাবে যায় ভুলে গেছেন? ওই যে হোমের উপরে যে বক্সটা আছে, ওইখানে ক্লিক করেন। হ্যাঁ, 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 অর্ঘ্য ভাই, আপনি কিন্তু প্র্যাকটিস করেন না। আইটি টেক সলিউশনে ওই যে সেটিংসে ক্লিক করেন, রাইট সেটে, রাইট, এটা তো। ওই যে সেটিংস, হ্যাঁ, হ্যাঁ, বিজনেস হ্যাঁ, সেটিংসে। হ্যাঁ। এখন নেক্সটে ক্লিক করেন। ও ডান দেন। হ্যাঁ, ওকে, এখন ওই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন, অ্যাকাউন্টেন্ট পেজের নিচে লেফট সাইডে, লেফট, লেফট সাইডে। লেফট, লেফট নিচে অ্যাড অ্যাকাউন্টস, ওই যে গেল 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 উপরে, আরেকটু উপরে। হ্যাঁ, এটা কম, হ্যাঁ। ওকে, আপনার এটা ক্রিয়েট করা আছে। হুম, ওপেন ইন অ্যাডস ম্যানেজারে ক্লিক করেন। তো এটা আপনি কোন লোকেশন দিয়ে ক্রিয়েট করছিলেন, বাংলাদেশ নাকি ইন্ডিয়া? ইন্ডিয়া থেকে স্যার। তাহলে ওপেন ইন অ্যাডস ম্যানেজারে ক্লিক করেন। করলাম। ওই পেমেন্ট মেথডে ঢুকেন। ইন্ডিয়ার লোকেশন দিলে আসতে পারে, আমি শিওর না। দেখেন, অ্যাড পেমেন্টে ক্লিক করেন তো। পেমেন্ট ওই যে মেথড ওই যে এটাতে হ্যাঁ, পেমেন্ট। এখানেও ক্লিক করেন, করতে পারেন। না, অ্যাড পেমেন্টটা করেন কোথায় করেন স্যার? করেন, ওইখানেই করেন, যেখানে ছিলেন ওইখানেই যান, পেমেন্ট মেথডে ক্লিক করেন। আচ্ছা, করলাম। এটা ক্লোজ করেন, নিচে আসেন, অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করেন। ওই নিচে সবার লাস্টে, এটা না, নিচে এটা, এখানে। আহা, নিচে অ্যাড পেমেন্ট মেথড, হ্যাঁ এখানে। হ্যাঁ। হ্যাঁ, কন্টিনিউ ইন্ডিয়া। আচ্ছা,
কলকাতায় থাকেন তাই না? নেক্সট ক্লিক করেন। ইয়েস স্যার, এটা হুম, কারেন্সি চেঞ্জ করা যাচ্ছে না। ওই যে ইউপিআই আছে, হ্যাঁ তাহলে তো ইউপিআই দিয়ে করা যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে ইউপিআই দিয়ে করে ফেলেন। ইউপিআইতে কি আপনার এটার ফিচারটা কীরকম একটু বলেন তো, আমি আসলে শিওর না, জানি না। হ্যাঁ, দারুণ ফিচার স্যার। আপনাকে কোনো, আমার স্যার বাজারঘাট করতে গেলে কোনো পয়সা পকেটে একটা টাকা নিয়ে যাই না, ও, না বাসে এখানে না একটা মজার ট্রেনে, জিনিস আছে, কিছুই না, তাহলে তো আপনার এখানে ডুয়েল কারেন্সি কার্ড লাগে না, তাই না? কিছুই লাগে না স্যার, কোনো কিছুই লাগবে না স্যার। এটা বানাইতে জাস্ট কি আপনি লাগে? আহ, এখানে জাস্ট আপনি স্ক্যান করবেন, হুম হুম। 200 টাকা, 100 টাকা, 5 টাকা, 10 টাকা যা লাগবে আপনি এখানে স্ক্যান করে দিয়ে দেবেন, ব্যাস এই আপনার হয়ে যাবে। না, এটা পাইতে হলে আপনাদের কি জমা দেওয়া লাগে, মানে ন্যাশনাল কার্ড নাকি পাসপোর্ট কোনো এটা করতে গেলে স্যার তো পাসপোর্ট লাগবে স্যার। ও, পাসপোর্ট তো এখানে লাগতেছে, ওই যে ঘুরে ফিরে পাসপোর্টই দেখছেন। পেমেন্ট মেথড তাহলে ইন্টারন্যাশনাল ইসেই যাচ্ছে। ওকে, ঠিক আছে, ফাইন, আপনি তাহলে ইউপিআই দিয়ে করে ফেলেন, হ্যাঁ। তাহলে যারা লোকাল ঠিক তারা আছে কিভাবে স্যার। করে ইউপিআই বানায় কিভাবে? পাসপোর্ট দিয়ে? ইউপিআই, ইউপিআই যারা লোকাল বলতে যাদের আহ, পাসপোর্ট নাই ইন্ডিয়ায়। যাদের আর কি ন্যাশনাল আইডি আছে, হুম 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 ন্যাশনাল আইডি আছে, আধার কার্ড আছে, হুম। বা ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট চাই, মানে ইনকাম ট্যাক্স তুমি দিয়েছো 3 ইয়ার্স সেটা চাই। ওকে 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 ওকে। ঠিক আছে, আধার মানে আমাদের কার্ডটা এখানে কি ইনকাম আপনাদের? ট্যাক্স মোটামুটি সবাই দেয়, আহ, মোটামুটি সবাই দেয় স্যার। কেউ বাংলাদেশের মতো না, কেউ ফাঁকি ফাঁকি দেয় এরকম ফাঁকি মানে কেউ না না। না? না এখানে, না এখানে দেশকে বাঁচানোর জন্য সবাই চেষ্টা করে, মানে ধরুন ট্রেনে 5 টাকা যদি টিকিট কাটতে হয় সেটাও সবাই কাটে, মানে কেউ ফাঁকি দিয়ে ট্রেনে উঠবে না আর কি, এরকম ব্যাপার। তাই? যাক, ভালো। আর একদম। ই কি জানি বলতে চাইলাম, ভুলে গেছে। আচ্ছা, পরে মনে হইলে বলবো, না সমস্যা নেই। ঠিক আছে, এটা দিয়ে ইউপিআই তে অনেক সুবিধা স্যার, অনেক সুবিধা, কিচ্ছু করতে হবে না, জাস্ট ক্লিক করো দিয়ে দাও ব্যাস, ওকে ওকে ওকে, স্ক্যান করবো দিয়ে দাও। তাহলে এটা দিয়ে করে মানে ফেলেন, এখানে হ্যাঁ। আমি এই যে আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট, এইটা তো ক্লিক করা দরকার নেই স্যার। না, এটা কিছু করার দরকার নেই, আপনি জাস্ট ওইখানে নেক্সটে ক্লিক করেন, আমি দেখাচ্ছি। নেক্সটে ক্লিক করেন। এখানে একটা বারকোড থাকবে, বারকোড হয়তো আসবে মেবি। না, বারকোড না, এখানে কি আছে দেখেন, উপরে আসেন, কান্ট্রি রিজিয়নটা সিলেক্ট করেন। জিএসটি নাম্বার দরকার নেই, কান্ট্রি, কান্ট্রি রিজন সেটা কলকাতা না? ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। ওকে। ওয়েস্ট বেঙ্গল স্যার, হ্যাঁ হ্যাঁ, কলকাতা এখানে আসবে না স্যার। জিএসটি নাম্বার 10, 10টা কি? জিএসটি, ট্যাক্স। জিএসটি নাম্বার অপশনাল, ওটা হচ্ছে আপনার জিএসটি ট্যাক্সের জন্য আর কি স্যার। 10টাও ঠিক আছে, ট্যাক্সের না? এটা কিছু করার দরকার। প্যানটাও ট্যাক্সের, ওকে। মানে এই যে জিএসটি না, হুম হুম এটা হচ্ছে স্যার সেন্ট্রাল গভর্নমেন্ট। আমাদের ইন্ডিয়াতে হুম। দুটো রকম ট্যাক্স হয়, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা মোদি গভর্নমেন্ট পায়, ওকে। আর এই ট্যান যেটা আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, মানে হচ্ছে আপনার মমতা ব্যানার্জি পায়, ও, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, আপনাদের কি তাহলে দুইজনকেই দেওয়া লাগে? দুজনকে দিতে হয় তাহলে কি স্যার, এটা মানে আপনি ধরুন, পার্সেন্টেজটা বেশি হয়ে গেল এই না? আমি ধরুন বাজার টাকাটা, জি স্যার, এটা পার্সেন্টেজ তাইলে বেশি হয়ে গেল না, ট্যাক্সের পরিমাণ আপনাদের? হ্যাঁ নিশ্চয়ই, একটা মুড়ি কিনতে গেলেও 18% করে ট্যাক্স দিতে হয় স্যার। ও মাই গড। একটা মুড়ি কিনতে গেলে হুম হুম 18% ট্যাক্স দিতে হয়, 9% ট্যাক্স কেটে নেয় স্টেট গভর্নমেন্ট, হুম হুম। আর 9% ট্যাক্স কাটে সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে তো অনেক ট্যাক্স আপনাদের। প্রচুর ট্যাক্সের, বুঝতে পারছি। ট্যাক্স তো প্রচুর, ট্যাক্স খেতে 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 তো ভিখারি হয়ে যায়। এই জন্য লোকে দেখবেন বলে কলকাতা মানুষ কত কিপটে, আমি এখানে এসে শুনেছি আর কি। মানে মেনি পিপল সেজ দ্যাট, মানে যখন আমি, মানে বাংলাদেশেও প্রচুর মানুষ দেখবেন বলে কলকাতা মানুষ প্রচুর কিপটে হয়। হুম হুম। কেন যে কিপটে হয় সেটা আমি আচ্ছা, এখানে এই এসে কথাটা বুঝতে কি পারছি স্যার। সত্যি যে ওরা ওদের বাড়িতে, ডোন্ট মাইন্ড, হ্যাঁ আমি একটু ওপেনলি বলি, বলুন না, যে বলুন না। ওদের ওইখানে বেড়াতে গেলে নাকি আগে জিজ্ঞেস করে আজকে খাবেন কি খাবেন না? এই কথা কি সত্যি না? না এটা কখনো বলে না, আচ্ছা। তবে শান্তিপুর বলে একটি জায়গা আছে, হুম হুম। আপনি যেটা শুনেছেন সেটা হচ্ছে মেনলি শান্তিপুরের লোকজন বলবে। হ্যাঁ। ওরা কিরকম বলে জানেন, মানে বলবে যে আহ, আরে আপনি এসছেন তো, হুম। তো আমাকে বলেন না কেন, তাহলে তো আমি রান্না রান্না করে রাখতাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ যাক এসছেন ঠিক আছে, তা যা আমাদের যা জুটবে তাই খাবেন। হুম হুম হুম। এবার, এবার ওই লোক তো বলবে না না, আমি প্রথমে বলবো না না আমি খাবো না, ওই একবার দুবার বলবে আর বলবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে এরপরে পারছি। ধরুন আপনাকে একদম ট্রেনে উঠাতে যাবে বা বাসে উঠাতে যাবে, তখন বলবে আজকে থেকে গেলে হতো না, আজকে থেকে যেতে পারতেন। হুম। মানে
ওই শান্তিপুরের লোকজনের জন্য হুম, পুরো কলকাতাবাসী লোকজনের এই একটা বদনামটা দুর্নাম হয়ে হয়ে গেছে তাই গেছে। না? আর একদম ওরা একদম। কি বাজার করে যতটুক লাগে অতটুকুই, যেমন আমরা বাংলাদেশে যেরকম মানে মাছ শান্তিপুরের লোক, শান্তিপুরের লোক মেনলি যেটা হয় সেটা হচ্ছে ওরা তাঁতি টাইপের, তাঁতি লোক হ্যাঁ, শান্তিপুরে। হুম, ম্যাক্স মানে 90% লোক তাঁতি। ওকে, মানে মানে শুধু কাপড় তৈরি হয় স্যার, মানে খুব বিখ্যাত বিখ্যাত ভালো ভালো কাপড় ওখানে আপনি মানে পাবেন আর কি, বুঝেছেন? আচ্ছা আচ্ছা, কলকাতাতে যত কাপড় আসে ম্যাক্সিমাম শান্তিপুর থেকেই আসে। শান্তিপুরে তাঁতের শাড়ি নাম শুনেছেন? মানে শুনছি, তাঁতের শাড়ির নাম শুনছি। তো ওটা কিন্তু ওই শান্তিপুর থেকেই, কারণ শান্তিপুরে প্রত্যেকটা বাড়িতেই তাঁতের ওই ডিভাইস আছে, মেশিন আছে, ওকে ওরা ওকে ওকে, বাড়িতেই তৈরি করেন। বুঝতে পেরেছেন? জি জি, তো ওদের মেন্টালিটিটা এরকম। তা আমিও গিয়েছি, আমার সাথেও এই একই ঘটনা ঘটেছে। আমি তা হয় মানে আমার যে আমাদের যে বাড়ির মানে ড্রাইভার ছিল তার বাড়িতে আমি গিয়েছিলাম, তো সেও বাড়ি ওইখানে গিয়ে দেখলাম ওই একই কালচার। তো এটা একটা বদনাম হয়ে গিয়েছে, বলছে যে কলকাতাবাসী এরকম না, কলকাতার লোক এরকম নয়। আহ, বাট এখানে কি হয়, প্রচুর কষ্ট করে রোজগার করতে হয়। তাই? স্যার বাংলাদেশে তো এখন কি ক্লাস শেষ? বাংলাদেশে হ্যাঁ তো হ্যাঁ, আপনি যান, যেতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ। বাংলাদেশে তো স্যার বাংলাদেশে তো স্যার আপনার ঘুষে ঘুষ না দিলে কোনো কাজ হয় না স্যার। ওকে, কিন্তু এবং এখানে ইন্ডিয়াতে তো ওরকম ভাবে ঘুষ তো কেউ ওইভাবে চাইবেও না, আর ওইভাবে করেও দেবে না। তাই নাকি? কেন, তো আমি তো শুনছি যে ইন্ডিয়াতেও অনেক করাপশন, বাংলাদেশের মতোই তো। না, আমি আমি যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসেছি, হুম হুম, আমি আহ, দালালকে ব্রোকারকে 5,000 টাকা দিয়ে আমি বাংলাদেশ থেকে এখানে এসেছি, হবিগঞ্জ থেকে। ওকে ওকে, মানে খোয়াই জায়গা আছে, হুম হুম খোয়াই, হুম, তো খোয়াই দিয়ে আমি এসেছিলাম। তো আমি 5,000 টাকা দিয়ে এসেছি। কিন্তু বিএসএফ ওখানকার এই বাংলাদেশের যারা আর কি ব্রোকার, তারা নিজেরা বলছে যে বিএসএফ দেখলে গুলি করে দেবে, কারণ ওরা পুরো ঘুষ নেয় না। কিন্তু বাংলাদেশের বিডিআর হুম, পুরো ঘুষ নিয়ে আমাদের থেকে রেডি আছে, কোনো অসুবিধা নেই। ওরা ছেড়ে রেখে দিয়েছে, তুমি যখন খুশি দিনের বেলা রাতের বেলা চলে যাও, কোনো ব্যাপারই না। তো এটা বিএসএফ মানে ইন্ডিয়ান ওরা মানবে না। আর এখানে এসে আমি দেখেছি স্যার, এখানে আধার কার্ড তৈরি করা এই করা বহুত কষ্ট করে মানুষ তৈরি করে, আধার কার্ডটা লেগে কিসের লুগে জন্য অনেক। সেটা বলেন তো? আধার কার্ড তো হচ্ছে আপনার হাতের ফিঙ্গারপ্রিন্টস নিয়ে, আপনার চোখের রেটিনা নিয়ে, এগুলো মানে ওইটা কিসের আপনার জন্য, ওইটার যেটা কি বায়োমেট্রিক, ওটাকে ফ্যাসিলিটিসটা কি? বায়োমেট্রিক বায়োমেট্রিক বলা, বায়োমেট্রিক কার্ড বলা হয় ওটাকে অ্যাকচুয়ালি। না, ওইটার কি এক্সট্রা কোনো বায়োমেট্রিক, ফ্যাসিলিটিস আছে সরকার থেকে আপনাদের, কোনো সহায়তা বা ত্রাণ টান দেয় এরকম কিছু নাকি? না না না, এক্সট্রা কোনো ফেসিলিটি নেই। ওটা হচ্ছে আপনার মানে আপনার পুরো ডেটাটা পুরো ওদের কাছে রেখে গেল। মানে মানে কোনো ব্যক্তি যদি ক্রাইম করে না, হুম হুম কোনো ব্যক্তি যদি ধরুন আমি গিয়ে ক্রাইম করলাম, কাউকে মার্ডার করলাম, হুম আমার যে গানটার মধ্যে যদি আমার হাতের ফিঙ্গারপ্রিন্টস থাকে, হুম, এবার ও কি করবে, ওই ফিঙ্গারপ্রিন্টসটাকে ওটাকে কপি করে নিয়ে ওই ফিঙ্গারপ্রিন্টসটা মানে ওদের সিস্টেমে দিলে পারে আমার ডিটেলস বেরিয়ে আসবে স্যার ওই পুরো। আধার কার্ডের মাধ্যমে না? হ্যাঁ, আমার ওই ফিঙ্গারপ্রিন্টস এর ডিটেলস বেরিয়ে আসবে। কোনো বাচ্চা যদি ইন্ডিয়াতে হারিয়ে যায়, হুম কোনো বাচ্চা ছেলে মেয়ে যেই হোক বা বুড়ো বয়স্ক, তাকে যদি কেউ পায়, হুম পুলিশে যদি দেয়, হুম, সে যদি বলতে না পারে যে আমি কে, তা কিচ্ছু করতে হবে না। ওদের কাছে ওই ডিভাইস আছে, ওই হাতের ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে গেলে ওটা এই ডিভাইসের মধ্যে হাতটা লাগাবে, ডিটেলস চলে আসবে স্যার। বাচ্চাদেরও কি আর আধার কার্ড আছে? সব সব স্যার, সবার? সবার স্যার। ওকে ওকে, এখানে স্যার 3 বছরের পর থেকেই আধার কার্ড করে দিতে মাস্ট। ও করতে এবার হয় না? কোনো বাচ্চা হারিয়ে গেল, হুম, তো তাকেও পুলিশ বের করে নেবে স্যার। যদি বাস, কেউ পুলিশে দেয় যে বাচ্চাটা আছে, কি কার বাচ্চা হুম কেউ হুম জানে না, হ্যাঁ, হুম, সেও বেরিয়ে যাবে এরকম ব্যাপার। যাক, সুন্দর সিস্টেম, টেকনোলজিতে, খুব ভালো। টেকনোলজি অনেক ফাস্ট স্যার। এই তো আমরা সব বাজারঘাট করতে গেলে কোনো কিছু নিয়ে যাই না, না পয়সা নিয়ে যাই, হাতে কোনো টাকা পয়সা থাকে না, বাসে থাকে না, ট্রেনে থাকে না, মেট্রোতে থাকে, ইউপিআই শুধু দিয়ে করেন? মোবাইলটা থাকে স্যার। আর ইউপিআই মোবাইল থাকে? থাকে, হ্যাঁ, ইউপিআই দিয়ে পেমেন্ট করে দিয়ে চলে আসি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ আজকে। তাহলে নেক্সট ক্লাসে আরও অনেক কিছু জানা যাবে আপনার কাছ থেকে। তাই এইভাবে আপনি অ্যাড করে নিয়েন, বলছি হ্যাঁ হ্যাঁ, বলেন। বলছি এইটা স্যার কি করবো স্যার, এটা এই টিক যে দিবেন, বাইক এটা টিক দিবেন, টিকিটিং দা বক্স, এটাকে টিক দিবেন। টিক দিয়ে কি এটা করবো না এটা করবো? আর আর ইয়েস, আই এম বাইং ইয়েস অ্যাডস ফর ইয়েস বিজনেস পারপাস। ইয়েস ইয়েস ইয়েস, স্যার দাঁড়ান তো স্যার। এখন দিলে কিছু হবে না, তবে ইনফরমেশন দেন নাই, বুঝেন নাই? এখানে একটা ফান্ড থাকতে হবে। ও, হ্যাঁ 1,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, 1,000 টাকার মতো ফান্ড থাকতে হবে।
ওকে? আচ্ছা, আমার এটাতে কি অ্যাড রান চলবে? হ্যাঁ, চলবে, চলবে। সবকিছু চলবে। আপনি জাস্ট ওইটা এড করে নেক্সট ক্লাসে আমাকে দেখায়েন, হ্যাঁ? আমি কি অ্যাডটা করব আমাকে একটু ওই বলুন যে কি অ্যাডটা করব? অ্যাড মানে আপনার ওই যে ইউপিআই নাম্বার যে ডিটেইলসটা চাইছে নিচে। এখন যেটা দেখাইলাম আমি আপনাকে। এই যে অ্যাড পেমেন্ট মেথড। এইটা? হ্যাঁ, হ্যাঁ, এটা করলেই হবে। ওই যে ইউপিআই ওইখানে সিলেক্ট করে তারপর যে ডিটেইলসগুলো চাই এটা ওগুলো তো দিবেন। জাস্ট, না না, এটা তো স্যার আপনি যেটা বলছেন এটা তো জাস্ট ওটা একটা মানে একটা আপনার মানে পেমেন্ট কিউআর মেথড। কোড দেবে, ওই কিউআর কোডটাকে স্ক্যান করে দিতে হবে। না, এখানে কোনো কিন্তু কিউআর কোড কিউআর চায় কোডের না ওরা। আগে আমাকে কি করতে হবে? আর কিছু করতে হবে না। হ্যাঁ, এখানে যে ডিটেইলসগুলো চাইছে নেক্সটে ক্লিক করেন। না এইগুলো আমাকে এডিট করতে হবে না, নো, নো, এই যে নো, এইগুলো এখানে কোনো আপনি তো কিছুই এগুলো করবেন না। বললেন না, এগুলো কিছুই করতে হবে না আপনার। জাস্ট নেক্সটে ক্লিক করেন। করবো না? না, নেক্সটে ক্লিক করেন। এটা এটা নো, করবো, আই নো, হ্যাভ অ্যান নো, নো, অ্যাড নো, নো, ক্রেডিট নো। বললাম। এই যে ওয়েস্ট বেঙ্গল দিছেন না? তারপর ওই যে জিএসটিটা দিবেন হ্যাঁ আপনার। স্যার, উপরে আসেন। সরি। এগুলো লাগবে না স্যার, এগুলো অপশনাল লিখছি, এগুলো ও, অপশনাল, কিছু লাগবে না, তাহলে কিছুই লাগবে না, না? আচ্ছা, তাহলে কিছুই সিলেক্ট করেন, লাগবে না, সিলেক্ট ওগুলো করেন। কিছুই লাগবে বাই না। টিকিং ওইখানে সিলেক্ট। এটাকে লিখবো হ্যাঁ, হ্যাঁ, বাই টিকিট? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, নেক্সটে ক্লিক করেন, সেভ দেন। তাহলে ওই যে কোড চাবে মেবি। হ্যাঁ, নেক্সট দেন। তো ধরুন হ্যাঁ, নেক্সট। হ্যাঁ, কাউসার ভাই, আপনি বলেন। স্যার আমাদের বাংলাদেশে কি পেপাল নাই? না, পেপাল নিয়ে কথাবার্তা চলতেছে, ভেরিফিকেশন চলতেছে, এখনো আসে নাই। স্যার এইটা, হ্যাঁ, হ্যাঁ, এই এটাই। তো চলে এসেছে স্যার, কিউআর কোড দিয়ে হ্যাঁ, দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, এই কিউআর কোডে স্ক্যান করলেই হয়ে যাবে হয়ে স্যার। যাবে। তো এটা এখন এই রেকর্ড থাকা অবস্থায় করেন না, আমার ভিডিও রেস্ট্রিকশন খাওয়া যেতে পারে। তো আপনি এটা নিজে নিজে করে ফেলেন, হ্যাঁ? না না, মানে আমি এছাড়া আমাকে আর কি করতে আর হবে, মানে কিছু কোন করতে জায়গাটা হবে না। আমাকে অ্যাড করতে আর হবে? কোনো কিছু করতে হবে না। নেক্সট ক্লাসে আমরা একটা অ্যাড রান করব। এটা কি সেট আপ আছে স্যার? সব এটা কিছু দেখুন ঠিক তো আমার। আছে, সব কিছু ঠিক আছে। আর কিছু করতে হবে না আপনার। ওকে? করতে হবে না? না, না। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তো নেক্সট ক্লাসে এটা করে একটু দেখবেন, হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। কাউসার ভাই, আর কিছু ওয়েলকাম। বলবেন? বলেন তো। আহ, আর কিছু বলবো বলতে আমার তো প্রবলেমের অভাব নেই। হুম, হুম। জি, আমার তো স্যার প্রবলেমের অভাব নেই বুঝছেন। প্রবলেমের অভাব নেই। আপনার এই যে মাঝখানে যে বলি যে আমাকে কথা বলেন, যেমন এই যে অর্ক মিত্র দাদা যেভাবে আমাকে দেখে এই যে এটা দেখাইলো, আপনি এগুলো দেখান না কেন আমাকে? এখন একটু দেখবেন স্যার। এখন অনেক রাত হয়ে গেছে, এখন দেখতে পারবো না। আগে পাঁচ দেখাইতে বলি, মিনিট আমি যে রাস্তা বলি করতে যে হবে। কারো কি সমস্যা আছে, তখন কোনো কথা বললেন না। তাইলে এই যে আমি হইলো নাকি? অ্যাকাউন্টটা দেখাই 5 মিনিট। আচ্ছা, দেখেন, একটু তাড়াতাড়ি দেখান। এখন অনেক রাত হয়ে গেছে তো। দেখতে পাচ্ছেন? হুম, দেখতে পাচ্ছি। আচ্ছা, ওইখানে এমপ্লয়মেন্ট দিছেন কেন আপনি? নিচে, নিচে আসেন। কোন জায়গায়? ওই যে ফার্স্ট ইসে এইটা দিয়েই তো ঝামেলা করছেন আপনি। এটা আনচেক করেন। এমপ্লয়মেন্ট কাটেন। কি করবো? এমপ্লয়মেন্ট কাটেন ওইটা। হ্যাঁ, এখন একটা দিই নাকি? এখন নেক্সটে, এখন কিছু করতে হবে না। নেক্সটে ক্লিক করেন। তারপর হ্যাঁ, এটা টার্গেট মেথড রাখেন, তারপরে ক্যাপ দিয়েন না, টার্গেট দেন। টার্গেট। হ্যাঁ, টার্গেট দেন। বাই ডিফল্ট টার্গেটই রাখা ভালো, হ্যাঁ? ফেসবুকই ডিটারমাইন করবে কি করা লাগবে না করবে। এটাও কিছু করার দরকার নেই। নেক্সট। ডিফল্ট তো স্যার ক্যাপই থাকে নাকি? না, ক্যাপ না, টার্গেট রেখে দিবেন। আর ডাইনামিক ক্রিয়েটিভ অন রাখছেন। আর নিচে আসেন। ঠিক আছে, ওগুলো কিছু করতে হবে না। লাইফ টাইম বাজেট রাখছেন, ওকে ফাইন, এটাও ঠিক আছে। নিচে আসেন। আচ্ছা, অডিয়েন্স সিলেক্ট করছেন না? ওকে, ঠিক আছে। নেক্সট। হ্যাঁ, হুম, এটাও স্যার ঠিক সবই আছে, ঠিক এগুলোও আছে না? ঠিক আছে। ভেরি গুড।
ওকে ফাইন। আমি তো স্যার প্র্যাকটিস করি না না, আপনার কথায় এখন। আপনি যে ভিডিও দেখেন সেটা আজকে আপনার অ্যান্সারই আমি বুঝছি, এই কারণে আমি আসলে ধন্যবাদ আপনাকে। ওকে, আর ইউজ আমি তো আপনাকে ফেসবুক আপনার পেজে দেন। পার্সোনাল হোয়াটসঅ্যাপ হ্যাঁ, ফেসবুক পেজে ই করেন ওইটা, ওই যে যেই অপশনটা আছে, এটা না, এটা না, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, এটা হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন, কোনটা স্যার? বক্সে ক্লিক করেন, এটা না। আহা, ওইটা বারবার করতে চান কেন? ওইখানে কিছুই করার দরকার নেই আপনার, জাস্ট ওই যে এটা ইনস্টাগ্রাম এটা অ্যাকাউন্ট, রাইট, হ্যাঁ এটা হ্যাঁ। ওকে ফাইন, এখন সিঙ্গেল ইমেজ দিছেন, তাই না? ঠিক আছে, এটার এডিট করতে হবে না আপনার, নিচে আসেন। আচ্ছা, এডিট, এখানে কি দিছেন আপনি? ভিডিও আর ইমেজ দুইটা দিছেন নাকি, স্যার না শুধু এটা ভিডিও একটু দিছেন? বুঝতে পারতেছি না স্যার। এটা ক্লোজ করেন, বুঝছেন? আপনি দুইটা জিনিস দিছেন, ওই যে ভিডিওটা কাইটা দেন, হ্যাঁ এই তো। ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে, এডিটিং মিডিয়া ক্লিক করেন তো। হ্যাঁ স্যার এইটাই। আচ্ছা, এটা হলো আপনি অরিজিনালটা রাখেন, ওই যে অরিজিনাল ক্লিক করেন উপরে, অরিজিনাল সেভ। এটাই আছে, ঠিক আছে, সেভ দেন, বাস। স্যার আপনাদের দেখাইছেন ওইটার মধ্যে আপনার ৩টা থাকে আর এটার মধ্যে আমার এটাই এমনকে। বুঝতে পারছি। আহ, এটা হলো আপনার ই করার জন্য আর কি, কোথা থেকে আনছেন আল্লাহ মাহফুজ জানে। এটা ক্লোজ করেন তো, ক্যান্সেল দেন। আমার যে তিনটা আসে সেটার জন্য আপনার ওই যে সিলেক্ট ইমেজে আসেন, ওই যে সিলেক্ট ইমেজ, সিলেক্ট ইমেজ। হ্যাঁ জি। সিলেক্ট ইমেজ। এখান থেকে আপনি আপলোড করেন কোনো একটা ইমেজ, আর এই যে ইমেজের সাইজ আপনার ছোট, বুঝতে পারছেন? এই কারণে হলো সমস্যাটা, তারপর ইমেজটা একটু 1080 বাই 1080 বানাবেন, মনে থাকবে। আচ্ছা এরপরে যে ইমেজগুলো বানাবেন 1000 বাই 80 বাই 1080, তাহলে ঠিকঠাক হবে, ক্লিয়ার? ১,০০০ তো ১,০৮০ আচ্ছা। হ্যাঁ, এখন এই জায়গা থেকে একটা সিলেক্ট করবো স্যার? করেন, দেখেন, এটাই করেন, হ্যাঁ ওইটাই করেন, কন্টিনিউ দেন, কন্টিনিউ দেবো? হ্যাঁ ওই যে আগেরটা কেটে দেন আপনি, এটা উপরটা? কেটে দেন। হ্যাঁ। ওকে, আমার তিনটা অপশন আসে, ওইটা বদর হওয়ার দরকার নেই, ওই যে আপনার নিচে এই অপশনগুলো আসে, যে একটু নিচে আসেন, ওই যে প্রাইমারি টেক্সট আছে না, ওই যে জি। প্রাইমারি টেক্সট দেখাইতেছে, তারপর ওই যে হেডলাইন যে দেখায়, হ্যাঁ, হেডলাইন দেখাইতেছে, ক্লিয়ার? তারপর ওই যে নিচে আছে এটা ডেসক্রিপশন, এটা কিছু করার দরকার নেই, হেডলাইন, প্রাইমারি টেক্সট, হেডলাইন, এই দুইটা জিনিস বসাই দিলেই কাজ শেষ, ঠিক আছে? এটার মধ্যে কি বসাতে হবে স্যার? হেডলাইনে ওই যে ভিডিওটা দেখেন, আমি হেডলাইনে কি বসাইছি, প্রাইমারি টেক্সটে কি দিতে বলছি, ওগুলো একটু কষ্ট করে দেখেন। আচ্ছা ডেসক্রিপশন হ্যাঁ এইগুলাই? হ্যাঁ, আর কিছু না। তো থ্যাংক ইউ। আচ্ছা আজ আমার ল্যাপটপ অফ হয়ে যাবে, চার্জ নাই একদমই। তো আল্লাহ হাফেজ, হ্যাঁ, ওকে ঠিক ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে।